আচ্ছা, তো চার্জের একক তো আমরা জানি কুলম্ব। চার্জের একক হলো কুলম্ব, তাই না? তো চার্জের অবস্থানটা কই? চার্জের অবস্থানটা হচ্ছে সর্বদা বাইরের পৃষ্ঠে, তাই না? সর্বদা কি বাইরের পৃষ্ঠে হচ্ছে চার্জের অবস্থান। আচ্ছা, তো সবচেয়ে বেশি চার্জ কই থাকে বলো তো? সবচেয়ে বেশি চার্জ থাকে চার্জিত বস্তুর উত্তল তলে। সবচেয়ে বেশি চার্জ থাকে চার্জিত বস্তুর উত্তল তলে, তাই না? এটা জানতে হবে। তাহলে আমাদের চার্জ কই থাকে সর্বদাই? বস্তুর বাইরের পৃষ্ঠে। আর সবচেয়ে বেশি থাকে হচ্ছে চার্জিত বস্তুর উত্তল তলে। আচ্ছা, এখন আসো কুলম্ব কি। লেখা লেখলে লিখে ফেলো, আর যেটা পারো সেটা লেখার দরকার নাই। আর কোনোটা লিখতে না পারলে আমাকে বললো। কুলম্ব কাকে বলে? যখন দুইটা সমমানের চার্জ, ঠিক আছে, চার্জ দুইটা কি থাকে? শূন্য মাধ্যমে থাকে, তাই না? শূন্য মাধ্যমে কতটুকু দূরে থাকে বলো তো? 1 মিটার দূরে থাকে, 1 মিটার দূরে। তো তারা পরস্পরের উপর কত বল প্রয়োগ করে বলো তো? বলের মানটা কত? 9 × 10⁹ 9 নিউটন বল প্রয়োগ করে। তখন তাকে আমরা 1 কুলম্ব বলি। তো 1 কুলম্ব মানে কি? 1 কুলম্ব মানে হচ্ছে তোমার 6.24 × 10⁻18 এতগুলা ইলেকট্রনের আধানের সমান। হ্যাঁ, এতগুলা ইলেকট্রনের আধানের সমান। তাহলে আমরা 1 কুলম্ব বলতে কি বুঝি? যে 6.24 × 10⁻18 এতগুলা ইলেকট্রনের আধানের সমান হচ্ছে 1 কুলম্ব। তাহলে আমাদের 1 কুলম্ব মানে হচ্ছে এটা। এখন চার্জের কোয়ান্টায়ন কাকে বলে বলো তো? চার্জের কোয়ান্টায়ন কি? চার্জের কোয়ান্টায়নটা কি বলো তো? যখন চার্জের মান, হুম, চার্জের মান যখন বিচ্ছিন্ন থাকে, তাই না? আচ্ছা, চার্জ যদি বিচ্ছিন্ন মানের হয়, তাকে কোয়ান্টায়ন বলা হয়। সো বলো, প্রকৃতিতে ন্যূনতম চার্জের মান কত বলো? এটা পারো কি? প্রকৃতিতে ন্যূনতম চার্জ কত? কি বললেন? প্রকৃতিতে ন্যূনতম চার্জ। প্রকৃতিতে ন্যূনতম চার্জ? হ্যাঁ, এটা হচ্ছে তোমার একটা ইলেকট্রন বা একটা প্রোটনের যে চার্জ, এটাই হচ্ছে হ্যাঁ। সর্বনিম্ন চার্জ। ঠিক আছে, একটা ইলেকট্রন বা প্রোটনের যে চার্জ, ওকে। এটা হচ্ছে সর্বনিম্ন চার্জ। তো এখন আসে আধান ঘনত্ব। আধান ঘনত্ব কাকে বলে বলো তো? আধান ঘনত্ব সিগমা ইকুয়াল টু কি? Q/A, তাই না? Q/A অর্থাৎ আধানের পরিমাণকে আমরা কি দ্বারা ভাগ করব? ক্ষেত্রফল দ্বারা। এটা দ্বারা ভাগ করলে যেটা পাওয়া যায় এটা হচ্ছে আধান ঘনত্ব। তো এককটা কি? কুলম্ব/মিটার স্কয়ার, তাই না? তো আমরা সংজ্ঞা বলতে পারি কি? যে প্রতি একক ক্ষেত্রফলের উপর যে পরিমাণ চার্জ বা আধান তাকে বলা হয় আধান ঘনত্ব। তাহলে প্রতি একক ক্ষেত্রফল, এটার মধ্যে যে চার্জ থাকে তাকে বলা হয় আধান ঘনত্ব। তো কুলম্ব/মিটার স্কয়ার। এখন আসো, আমাদের যেই সব বস্তু তালিকা করছি, সেই তালিকার মধ্যে আমরা দেখি যে যে কোনো দুইটা বস্তু যখন পরস্পরের সাথে ঘষা হয়, তো তখন একটা ধনাত্মক আধানে পরিণত হয়, একটা ঋণাত্মক আধানে পরিণত হয়, তাই না?
তো কারা কারা ধনাত্মক আধানে পরিণত হয়, কারা কারা ঋণাত্মক আধানে পরিণত হয়, এটার একটা ছক পড়বা। সেটা হচ্ছে এইভাবে। সেটা ধরো, প্রথমে ফার, তারপরে পশম, ফানেল, এগুলো আমরা নিচে লিখবো এইভাবে এইভাবে, নিচে নিচে ধরো, নিচে নিচে যদি লিখি তাহলে এরকম হয় আর কি। তারপরে গালা, তারপরে হচ্ছে কাচ, তারপরে হচ্ছে অভ্র, তারপর হচ্ছে তোমার রেশম। ঠিক আছে, এগুলা তার কি কি দাঁড়াও, আগে লেখো। তুলা, ধনাত্মক? আগে লেখো কি এটা, তারপর বলতেছি। কাঠ, তারপর মানুষের বডি, হিউম্যান বডি, হিউম্যান বডি, তারপরে অ্যাম্বার, তারপরে হচ্ছে রাবার, রাবার, তারপরে হচ্ছে রেজিন, রেজিন, তারপরে হচ্ছে ধাতু। ধাতু বলতে আমরা কি বুঝি? সিলভার বলি, অথবা কপার, অথবা নিকেল। তারপর হচ্ছে গন্ধক, গন্ধক মানে হলো সালফার। ঠিক আছে, সালফার। তারপর হচ্ছে ইবোনাইট, তারপর হচ্ছে ধাতু। এইখানে ধাতু আর প্লাটিনাম থাকবে, আর ওরাম থাকবে। আর লাস্টে হচ্ছে আমরা বলবো সেলুলয়েড, সেলুলয়েড। এখন এই যে আমরা সিরিয়ালে উপর থেকে নিচে গেলাম, যেগুলো উপর থেকে নিচে গেলাম, দেখো যেগুলো একদম নিচের দিকে, নিচের দিকে কোনগুলো আছে, যেমন রেজিন, ধাতু, গন্ধক, ইবোনাইট, আবার ধাতু, আবার সেলুলয়েড। এরা হচ্ছে ঋণাত্মক তড়িতাহিত হয়। এরা কি হয়? ঋণাত্মক তড়িতাহিত, যা, ঋণাত্মক। হ্যাঁ, যা নিচের দিকে থাকে, বুঝছো? এটা মানে কি বুঝে আমরা, যে যখন দুইটা বস্তু একটার সাথে আর একটাকে ঘষা হয়, তখন কি একটা ধনাত্মক আধানে পরিণত হয়, একটা ঋণাত্মক আধানে পরিণত হয়। তো যেগুলো নিচের দিকে থাকবে, হ্যাঁ, সিরিজের, তারা হচ্ছে ঋণাত্মক তড়িৎ আধান হবে। আর যারা উপরের দিকে আছে ওরা ধনাত্মক আধান হবে। তো ঋণাত্মক আধান কোনটা? ঋণাত্মক তড়িতাহিত হবে নিচের গুলা, ঋণাত্মক তড়িতাহিত হবে। রেজিন থেকে বাকি হচ্ছে নিচের গুলা সব। রেজিন থেকে বাকিগুলা, তো নিচের দিকে যেগুলো সেগুলাই। এখন আসো, আহ কুলম্বের সূত্র তো আমরা সেই ছোট থেকে পড়ে আসতেছি। কুলম্বের সূত্র থেকে আমরা জাস্ট একটা কুইক রিভিশন দেই। তো এটা, সূত্রটা কি ছিল? যে এফ ইকুয়াল টু 1/4 পাই এফসাইলন নট ইন্টু Q1 Q2 বাই আর স্কোয়ার। তো আমরা এখানে 1/4 পাই এফসাইলন নট, এটার মান আমরা কত পাই? এখান থেকে আমরা জানি এফসাইলন নট মানে কি। এটা মানে হচ্ছে তড়িৎ ভেদন যোগ্যতা, তাই না? তড়িৎ ভেদন যোগ্যতা, শূন্য মাধ্যমে, শূন্য মাধ্যমে তড়িৎ ভেদন যোগ্যতা, এটা আমরা জানি। তো এটার মান কত বলো তো? 8.5 854 10 to the power মাইনাস মাইনাস 22, 12 12 sorry। কুলম্ব স্কোয়ার পার নিউটন পার মিটার স্কোয়ার। এটা হলো তার একক। এখন আমরা যদি এই মানটা এখানে বসাই, 4 পাই, পাই মানে 3.14, আর এখানে এপসাইলন নট বসাই, তাহলে এখানে মানটা কত আসে? 9 × 10 to the power 9, এটা আসে। সো এটা হচ্ছে ইন্টু Q1 Q2 বাই আর স্কোয়ার। সো এই ইয়াটা মনে রাখবো আমরা, এককটা সহ মনে রাখতে হবে, কুলম্ব স্কোয়ার পার নিউটন পার মিটার স্কোয়ার। আর মনে রাখবা আপেক্ষিক ভেদনযোগ্যতা, অর্থাৎ এপসাইলন মানে হচ্ছে আপেক্ষিক ভেদনযোগ্যতা বা তড়িৎ ভেদনযোগ্যতা। সো এটা কার সবচেয়ে বেশি হয়? এটা সবচেয়ে বেশি হয় প্লাস্টিকের। মনে রাখবা সেটা হচ্ছে আপেক্ষিক ভেদনযোগ্যতা সবচেয়ে বেশি হলো প্লাস্টিকের। আপেক্ষিক ভেদনযোগ্যতা সবচেয়ে বেশি প্লাস্টিকের। তো প্লাস্টিকের আপেক্ষিক ভেদনযোগ্যতা সবচেয়ে বেশি হয়। আচ্ছা, এখন যদি এই যে এফ এর মানটা ধনাত্মক হয়,
তাহলে বলটা কি হয় বলো তো, আকর্ষণ ধর্মী নাকি বিকর্ষণ ধর্মী? বিকর্ষণ। বিকর্ষণ ধর্মী, হ্যাঁ। এফ এর মান যদি পজিটিভ হয় তাহলে বিকর্ষণ ধর্মী, আর যদি নেগেটিভ হয় তাহলে সেটা আকর্ষণ ধর্মী হবে। আচ্ছা, এখন কুলম্বের সূত্র কার ক্ষেত্রে প্রযোজ্য কার ক্ষেত্রে প্রযোজ্য না, এটা বলো তো, সীমাবদ্ধতাগুলো কি? বিন্দু চার্জের ক্ষেত্রে হচ্ছে প্রযুক্ত হবে। হ্যাঁ, শুধুমাত্র যেগুলো বিন্দু চার্জ আর হচ্ছে ছোট মানের চার্জ, বুঝতে পারছো? অর্থাৎ যাদের মধ্যবর্তী দূরত্ব অনেক ছোট, মানে চার্জিত বস্তুর আকৃতিটা ছোট হয়, তাদের ক্ষেত্রে। আর সীমাবদ্ধতা কি? সীমাবদ্ধতা হচ্ছে বড় মানের চার্জ বা গতিশীল চার্জ, অথবা যেগুলো আকার একটু বড় হয়, আকৃতিগুলো বড় হয় চার্জিত বস্তুর, ওদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। অথবা যদি কোনো চার্জিত কণা আলোর বেগে চলে, তাও প্রযোজ্য হবে না। তুমি শুধু তাহলে একটা জিনিস মনে রাখলেই হবে, কার ক্ষেত্রে প্রযোজ্য: বিন্দু চার্জের ক্ষেত্রে, এবং যাদের আকৃতি বা চার্জিত বস্তুর আকৃতিটা ছোট হয় তাদের ক্ষেত্রে প্রযোজ্য হয়, তাছাড়া আর প্রযোজ্য হয় না, বাকিগুলো অপ্রযোজ্য। তো যে যার ক্ষেত্রে প্রযোজ্য না, এটা আমরা একটা ছন্দ দিয়ে মনে রাখতে পারি। এটা হচ্ছে: অনি বাসা থেকে আলোর বেগে গতিশীল হলো। তাহলে অনি মানে হচ্ছে যেটা অনিয়মিত আকৃতি, আকৃতিটা অনিয়মিত, অনিয়মিত আকৃতি। বাসা মানে হচ্ছে এটা বড় যদি হয় চার্জের মান, আর যদি সদৃশ হয়, চার্জটা যদি সদৃশ হয়, তারপরে হচ্ছে আলোর বেগে যদি চলে, তারপরে যদি আবদ্ধ চার্জ হয়, চার্জটা যদি আবদ্ধ হয়, আবদ্ধ চার্জ, আলোর বেগ, আলোর বেগ, আর গতিশীল যদি হয়, চার্জটা যদি গতিশীল হয়, চার্জ যদি গতিশীল হয়, তাহলে এদের ক্ষেত্রে প্রযোজ্য হয় না আর কি। আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, এখন আমরা ক্ষেত্র তত্ত্বটা দেখি। ক্ষেত্র তত্ত্ব কে দিছে বলো তো, কোন বিজ্ঞানী? ক্ষেত্র তত্ত্ব দিছে হলো ফ্যারাডে, মাইকেল ফ্যারাডে দিছে। তো তিনি বলছে যখন একটা চার্জিত বস্তু থাকে, তার আশেপাশে যদি আরো কিছু বস্তু দেওয়া হয়, তখন তারা তার একটু চার্জ গ্রহণ করে, অর্থাৎ তার ধর্মটা সে লাভ করে, অর্থাৎ তড়িৎ বল লাভ করে বাকি যে বস্তুগুলো আছে আশেপাশে। তো এইটাই হলো তোমার তড়িৎ ক্ষেত্র। তো এখানে বলা হয়েছে যে দুইটা চার্জিত বস্তুর মধ্যবর্তী দূরত্ব যদি অসীম হয়, তাহলে তড়িৎ বলের মান শূন্য হইতে পারে, তাছাড়া কিন্তু হয় না। তাহলে দূরত্ব যদি অসীম হয়, কোনো কিছুকে অসীম দ্বারা ভাগ করলে কি হয়? শূন্য হয়। তাহলে চার্জিত বস্তুর যে মধ্যবর্তী দূরত্ব, এটা যদি অসীম হয়, তাহলে তড়িৎ বলের মান কত হয়? শূন্য হয়। আচ্ছা, তো এখান থেকে এতটুকু পড়া আর লাগবে না আশা করি। তারপর আসে তড়িৎ বল। তড়িৎ বলটা কি? তড়িৎ বলের সংজ্ঞাটা কি বলতো? এফ ইকাল টু কি? তড়িৎ বল এফ ইকাল টু কি বলতো? কিউই, তাই না? আচ্ছা, এটার একক কি তাহলে? নিউটন হবে, এককটা হলো নিউটন। এখন আধানটা যদি ধনাত্মক হয়, ধনাত্মক আধান হইলে কি হয়? প্রাবল্যের অভিমুখটা, প্রাবল্যের অভিমুখে তড়িৎ বল লাভ করে, বুঝছো? বল লাভ করবে। আর যদি ঋণাত্মক হয়, ঋণাত্মক আধান হইলে প্রাবল্যের বিপরীত দিকে বল লাভ করবে, প্রাবল্যের বিপরীত দিকে। এখন আমাদের যে তড়িৎ বল আছে, একটা ছিল আমাদের যে তড়িৎ বল কখন আমরা পাই, স্থির তড়িৎ বল বলতো, যখন ফোটন কণা তড়িৎ সেটা হচ্ছে চুম্বক। বলের ক্ষেত্রে হবে না, বলের। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে, বুঝতে পারছি। স্থির তড়িৎ বলের যে বৈশিষ্ট্য, এখানে কি বলা ছিল বলতো?
এটা একটা সংরক্ষণশীল বল। আর স্থিতরিত বলের যে সীমাটা, এটা কিন্তু অসীম, আমরা পড়ে আসছি। তাহলে এটা সংরক্ষণশীল বল। এটা হচ্ছে অসীম মাত্রা, মানে সীমাটা অসীম থাকবে। আর এটা শূন্য স্থানে কাজ করে, তাই না? শূন্য স্থানে কাজ করবে। আর হচ্ছে এদের যে মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে মনে রাখবা, স্থিরতরিত বল আর মহাকর্ষ বলের যদি তুলনা করতে যাই, তাহলে আমরা কিছু জিনিস মিল পাবো, কিছু অমিল পাবো, ঠিক আছে? তাহলে স্থিরতরিত বল আর মহাকর্ষ বল যদি আমরা কি করি বলতো, তুলনা করি, তাহলে সাদৃশ্য কি কি বলতো এদের মধ্যে? সাদৃশ্য, শূন্য স্থানে কাজ করবে, তারপর হচ্ছে দূরত্বের ব্যস্তানুপাতিক। হ্যাঁ, বর্গের ব্যস্তানুপাতিক। হ্যাঁ, বর্গের ব্যস্তানুপাতিক। হ্যাঁ। আচ্ছা, তারপর আর হচ্ছে দুইটাই তো সংরক্ষণশীল বল। সংরক্ষণশীল বল। আর বৈসাদৃশ্য কি? বৈসাদৃশ্য হচ্ছে তড়িৎটা তো বেশি হচ্ছে হ্যাঁ, শক্তিশালী, আর শক্তিশালী মহাকর্ষ হবে। তো দুর্বল। এটা দুর্বল বল। এটা সবসময় আকর্ষণধর্মী প্লাস বিকর্ষণধর্মী। এটা হুম। শুধু আকর্ষণধর্মী, তাই না? হ্যাঁ। আর স্থিতরিত বলটা কিন্তু মাধ্যমের উপর নির্ভর করে, তাই না? এটা মাধ্যমের হুম। উপর নির্ভর করবে না। সো এটা আমাদের খুব ভালো মতো জানতে হবে যে মহাকর্ষ বলের যে মানটা, এটা মাধ্যমের উপর কখনো নির্ভরশীল না। এখন আসলে তড়িৎ বলরেখা। আচ্ছা, মহাকর্ষ বল কি মানে তাপমাত্রার উপর নির্ভর করবে? মাধ্যম বলতে তাপমাত্রার উপর তাহলে তো নির্ভর করবে না। মাধ্যম বলতে যে কোনো মাধ্যম বুঝাইছে। করবে না। তাপমাত্রার উপর তো নির্ভর করার কথা না মহাকর্ষ বল। আচ্ছা। এটা যে কোনো মাধ্যম হতে পারে, আলোক মাধ্যম, তাপ মাধ্যম, কোনো মাধ্যমের উপর সে নির্ভরশীল না। বাট তড়িৎ বলটা তাপমাত্রা তো নির্ভরশীল। আর মাধ্যম না, তো নির্ভরশীল তো হওয়ার কথাই না। তাপমাত্রা বলতে মানে তাপমাত্রা আচ্ছা, বাড়াইলে কি হয়, কমাইলে কি হয়, এরকম কিছু? না মানে, মানে ওরকমই তো, মানে তাপমাত্রা বাড়লে কমলে হয়তো বা মহাকর্ষ বলের হয়তো বা শক্তি কমবে হয়তো, কি জানি জানি না। ওইখানে আর কি ভাইয়া বলছিল যে তাপমাত্রার উপর নির্ভর, কিন্তু কিভাবে এটাই বুঝি নাই। আচ্ছা, এটা বলছে তাপমাত্রা সম্পর্কে এটা আমার ঠিক ইয়া নাই। তবে মাধ্যমের উপর যদি নির্ভরশীল না, তো আলোর বেগ বা আমরা যে মাধ্যমগুলো, যে আলো মাধ্যম, তাপ মাধ্যম, এগুলো তো একই মাধ্যম, মাধ্যম বুঝাইতেছে। তো সংশ্লিষ্ট মাধ্যম বলতে কি বোঝায়? সংশ্লিষ্ট মাধ্যম বলতে তো এইটাই বোঝায় যে সে হচ্ছে তাপমাত্রা, ঘর্ষণ, চাপ এইসবের উপর নির্ভরশীল কিনা। এটি এগুলোতে বোঝায়। তাপমাত্রা কেন নির্ভরশীল না, এটা ব্যাখ্যা জানি না আসলে। দেখি, তড়িৎ বলরেখা। তড়িৎ বলরেখার মধ্যে কি পারবা? এটার আবিষ্কারক কে? এটাও মাইকেল ফ্যারাডে। তো তড়িৎ বলরেখা ধর্মগুলা পড়বা। বইয়ে দেখবা অনেকগুলো ধর্ম লেখা আছে। সো এটার মধ্যে এক নম্বরে ভালো কয়েকটা বৈশিষ্ট্য পড়বা ভালো মতো। একটা হচ্ছে এটা হলো খোলা বক্ররেখা। খোলা বক্ররেখা হবে। তারপরে এদের যে পরিবাহীর ভেতরে, এদের এখানে এখানে কোনো বলরেখা থাকবে না। পরিবাহীর ভেতরে কোনো বলরেখা থাকবে না। তারপরে দুইটা বলরেখা কখনো পরস্পরকে ছেদ করবে না। তারপরে তোমার হচ্ছে মানে একটা পরিবাহীতে কখনো তড়িৎ বলরেখা শুরু বা শেষ হবে না। আচ্ছা। তো তড়িৎ ক্ষেত্রের মধ্যে যেখানে বলরেখা ঘনত্ব বেশি, বলরেখা ঘনত্ব যেখানে বেশি থাকবে, সেখানে প্রাবল্য বেশি থাকবে। ঠিক আছে? তাহলে বলরেখার ঘনত্ব যেখানে বেশি, সেখানে কি বেশি? প্রাবল্য বেশি। প্রাবল্য। হ্যাঁ। এটা একটা। আরেকটা হচ্ছে আমাদের আহ তড়িৎ বলরেখা চার্জিত পরিবাহীর যে পৃষ্ঠটা থাকবে তার সাথে কত ডিগ্রি করে থাকবে? 90। 90 ডিগ্রি কোণে থাকবে, হ্যাঁ। এটা মনে রাখবে। তাহলে এই পাঁচটা পয়েন্ট পড়বা। এটা হচ্ছে খোলা বক্ররেখা। এটা হচ্ছে পরিবাহীর অভ্যন্তরে কোনো বলরেখা থাকবে না। দুইটা বলরেখা কখনো পরস্পরকে ছেদ করবে না। ঠিক আছে? তারপরে এই যে 90 ডিগ্রি কোণে থাকবে এটা চার্জিত বস্তুর সাথে, পৃষ্ঠের সাথে। আর বলরেখার ঘনত্ব যেখানে বেশি হয়, প্রাবল্য সেখানে বেশি হয়। এ করে মনে রাখতে পারবো না? যদি আসে এখান থেকে আসবে নিচের কোনটা হ্যাঁ। সঠিক কোনটা সঠিক না। আচ্ছা। তো এখান থেকে এই প্রশ্নগুলো আসছে, কোনটি সঠিক বা ধর্ম নয়, এটা মেডিকেল আসছিল। নিচের কোনটা তড়িৎ বলরেখা ধর্ম না? ঠিক আছে? এই প্রশ্নটা আসছিল। তো এটা একটু স্টার দিয়ে রাখবো, এটা আসছে পরীক্ষায়। এটা তড়িৎ ফ্লাক্স। তড়িৎ ফ্লাক্সের সংজ্ঞাটা কি বলতো?
তড়িৎ ফ্লাক্স কাকে বলে? যখন একটা বলরেখা তলটাকে লম্বভাবে অতিক্রম করবে, ঠিক আছে, তখন এই যে প্রাবল্য এবং তলের যে ক্ষেত্রফলের গুণফল, এটাকে বলা হয় তড়িৎ ফ্লাক্স। আমরা বলতে পারি যে প্রাবল্য এবং তলের ক্ষেত্রফলের গুণফল। তার মানে যখন একটা বলরেখা কি করে, তলকে লম্বভাবে তোমার অতিক্রম করে বা ছেদ করে, তখন প্রাবল্য, অর্থাৎ আমরা বলতে পারি ডি ফাই ইকুয়াল টু ই ইন্টু ডিএস। তাহলে একক কি হইতে পারে? নিউটন পার কুলম পার, শুধু মিটার স্কয়ার হবে যেহেতু ক্ষেত্রফল বলছে, নিউটন পার কুলম মিটার স্কয়ার। এখন তড়িৎ ফ্লাক্স কখন সর্বোচ্চ হয়, কখন সর্বনিম্ন হয়? যদি হচ্ছে তড়িৎ ক্ষেত্র এবং তল, এই যে তড়িৎ ক্ষেত্র এবং তল যদি কি থাকে, সমতলে থাকে, মানে সমান্তরালে থাকে, তখন কি হয়, তড়িৎ ফ্লাক্সটা সর্বাধিক হয়। তাহলে যখন সমান্তরালে থাকবে, সমান্তরালে কোনটা থাকবে বলতো? তড়িৎ ক্ষেত্র এবং অবিলম্ব, তড়িৎ ক্ষেত্র ও অবিলম্ব, তখন তড়িৎ ফ্লাক্স সর্বাধিক হবে। তড়িৎ ফ্লাক্স সর্বাধিক। তাহলে সমান্তরালে হইলে, আর যদি সমকোণে হয় তখন সর্বনিম্ন হবে। সর্বনিম্ন বলতে কি বোঝায় বলতো? শূন্য বোঝায়। তো সর্বাধিক বললে সর্বাধিক, আর শূন্য বললে সর্বনিম্ন। হ্যাঁ, শূন্য কখন হবে? তাহলে সমকোণে। বুঝছো? হ্যাঁ। আচ্ছা, এবার আসো তড়িৎ ক্ষেত্র ও তড়িৎ প্রাবল্য। তড়িৎ ক্ষেত্র ও তড়িৎ প্রাবল্য, তো এটা একক কি বলতো তড়িৎ ক্ষেত্রের? নিউটন পার নিউটন কুলম। পার কুলম। হ্যাঁ, এটাকে আরেকটা নাম দেওয়া হয়েছে, তার নাম কি? ভোল্ট পার মিটার। আচ্ছা, তাহলে দুইটা এককে বলতে পারবো, নিউটন পার কুলম বা ভোল্ট পার মিটার। এটা একটা ভেক্টর রাশি না, তড়িৎ ক্ষেত্র ভেক্টর রাশি। হ্যাঁ। তো তাত্ত্বিকভাবে, তাত্ত্বিকভাবে কিন্তু তোমার একটা তড়িৎ ক্ষেত্রটা কি হয়, অসীম হয়। একটা আহিত বস্তুর তড়িৎ ক্ষেত্রটা অসীম হয়। আহিত বস্তুর তড়িৎ ক্ষেত্র অসীম হয়, কিন্তু বাস্তবে দেখা যায় যে এটার মধ্যে একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত আকর্ষণ বিকর্ষণ থাকে, তবে তাত্ত্বিকভাবে এটার ক্ষেত্রটা অসীম হয়। আর সুষম ক্ষেত্র বলতে কি বোঝায়? সুষম ক্ষেত্র বলতে বোঝায় হচ্ছে সকল বিন্দুতে প্রাবল্যের মান এবং দিক সমান থাকবে, তাকে বলা হয় সুষম তড়িৎ ক্ষেত্র। যদি প্রাবল্যের মান এবং দিক সমান থাকে, তাকে আমরা সুষম তড়িৎ ক্ষেত্র বলে থাকি। তাহলে এই এককটা মনে রাখবা। আর এই কথাটা মনে রাখবা যে তাত্ত্বিকভাবে আহিত বস্তু তড়িৎ ক্ষেত্রটা অসীম হয়। এবার আসলে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য। তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য এটা কাকে বলে বলো তো? যখন কোন একটা বিন্দুতে মানে একক আধান থাকে বা চার্জ থাকে, ওই চার্জের উপর যে ক্রিয়াশীল বল তাকে বলা হয় প্রাবল্য। তাহলে একক আধান বা চার্জের উপর যে ক্রিয়াশীল বল তাকে বলা হয় তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য। এটাকে আমরা কি দ্বারা প্রকাশ করি? ই দ্বারা, তাই না? ই মানে কি তোমার, যে তড়িৎ ক্ষেত্রে প্রবল। হ্যাঁ, এটার সূত্রটা কি তাহলে বলো তো? এফ বাই কিউ নট। আচ্ছা, তাহলে আমরা বলতে পারি না যে বল আর হচ্ছে কি তোমার এখানে চার্জ, তাহলে একক আধানের বা চার্জের উপর ক্রিয়াশীল বল, একক আধান, তাহলে নিউটন পার কুলম, অথবা বলতে পারি কি ভোল্ট পার মিটার। তাহলে এইটার ক্ষেত্রেও কিন্তু সেম একক দুইটা, আগেরটার মধ্যেই। তো এটাও কিন্তু ভেক্টর রাশি, এটাও একটা ভেক্টর রাশি।
এখন আধান ঘনত্বের সাথে তড়িৎ প্রাবল্যের সম্পর্কটা কি ছিল? যে ইকুয়াল টু, এটা হলো তড়িৎ প্রাবল্য, তাহলে আধান ঘনত্ব কি সিগমা বাই এপসাইলন। তাহলে এটা হচ্ছে সম্পর্ক কার সাথে? আধানের সাথে, এবং মানে আধান ঘনত্ব আর তড়িৎ প্রাবল্য, আধান ঘনত্ব আর তড়িৎ প্রাবল্যের মধ্যে সম্পর্ক। এখন তড়িৎ প্রাবল্য যেটা, এটা কিন্তু বিপরীত বর্গের সূত্র মেনে চলে। এটা তুমি জানো, সেদিনকে বলছিলাম। এটা কি তোমার তড়িৎ প্রাবল্য বিপরীত বর্গের সূত্র মেনে চলে। কিভাবে মেনে চলে? কারণ যদি তোমার বিন্দু চার্জ হয়, বিন্দু চার্জের জন্য তোমার ইকুয়াল টু কি হয় বলো তো? 1/π 4π এপসাইলন নট ইন্টু Q/r²। তো বিন্দু চার্জের ক্ষেত্রে কিন্তু তড়িৎ প্রাবল্যের মানে এটা হয়, যার কারণে এটা বিপরীত বর্গের সূত্র মেনে চলে। এখন প্রাবল্যের মান, প্রাবল্য যদি 5.57 × 10⁻11 নিউটন পার কুলম্ব হয়, তাহলে একটা ইলেকট্রন, তাহলে একটা ইলেকট্রন তার ওজনের সমান, ওজনের সমান কি অনুভব করে? বল অনুভব করে। তাহলে প্রাবল্যের মান কত হইলে একটা ইলেকট্রন তার ওজনের সমান বল অনুভব করে? এটা মনে রাখবা। আর একটা গোলকের ভিতরে যে কোনো বিন্দুতে, একটা গোলকের ভেতরে যে কোনো বিন্দু হোক, সেখানে প্রাবল্য শূন্য হয়। তাহলে গোলকের ভেতর, গোলকের ভেতরে যে কোনো বিন্দুতে তড়িৎ প্রাবল্য শূন্য হয়। বুঝছো? হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, এখন আসো তড়িৎ বিভব। তড়িৎ বিভবটা কি? এটা তো স্কেলার রাশি, তাই না? এটা একটা স্কেলার রাশি, কারণ এটা একটা কাজের মান। যেহেতু এটা একটা কাজের মান, তাহলে কি হবে? V = W/Q। অর্থাৎ আমরা বলতে পারি জুল পার কুলম, জুল পার কুলম, অথবা বলতে পারি ভোল্ট। তো এর সংজ্ঞাটা কি ছিল? যে অসীম দূরত্ব থেকে যখন একটা একক ধনাত্মক আধান কি করব আমরা? স্থাপন করব, তার জন্য যে কাজ করতে হয় তাকে বলা হয় তড়িৎ বিভব। তাহলে কাজের মান, কাজের মানটাকে হচ্ছে আমরা বলি তড়িৎ বিভব। তো যদি বিন্দু চার্জ হয়, বিন্দু চার্জের জন্য বিভবের মান কত হয় বলতো? 1/4πε0 × Q/r। আচ্ছা, আর তড়িৎ প্রাবল্য, তড়িৎ প্রাবল্য ও তড়িৎ বিভবের যে সম্পর্কটা, এটা কি ছিল বলতো? ইকুয়াল টু, সরি, ইয়ার। হ্যাঁ V = ER বা ইডি, ছোট হাতের ডি, যে কোনো একটা দিলেই হবে। আর আরেকটা ছিল হচ্ছে E = -dV/dr। আচ্ছা, তো আমরা বৈশিষ্ট্যগুলো জানবো যে যখন গোলকের ভেতর নেওয়া হয়, গোলকের ভেতর তো সব জায়গায় কি থাকে? বিভবটা সমান থাকে।
তো গোলকের ভেতরে যে বিভবটা, সব জায়গার বিভবটা, এটা হচ্ছে পৃষ্ঠের বিভবের সমান থাকবে। অর্থাৎ পৃষ্ঠের বিভব এবং গোলকের ভেতরের সব জায়গার বিভব সমান থাকবে। আর আধানের যে প্রবাহটা আছে, চার্জের বা আধানের যে প্রবাহ, এটা বিভবের উপর নির্ভর করবে, ঠিক আছে। আধানের পরিমাণ যে আছে, পরিমাণের উপর নির্ভরশীল করবে না এরা। তো এটা একটু মনে রাখবা যে আধানের যে প্রবাহ থাকবে, আধানের প্রবাহ বিভবের ওপর নির্ভর করে, আধানের পরিমাণের উপর করে না। আধানের পরিমাণের ওপর নয়। আচ্ছা। তো পৃথিবীর বিভব কত বলো তো? পৃথিবীর বিভব তো আমরা জানি শূন্য, তাই না? হ্যাঁ। আচ্ছা। আর গোলকের অভ্যন্তরে কত? এটাও শূন্য। তাহলে গোলকের অভ্যন্তরে এবং এখানে শূন্য হয়। গোলকের অভ্যন্তরে শূন্য হবে? হ্যাঁ, বৈদ্যুতিক বিভব শূন্য। এখন বিভব পার্থক্য নির্ণয় করার জন্য আমরা কি ব্যবহার করি, কোনটা ব্যবহার করি বলো তো? ভোল্টমিটার। হ্যাঁ, ভোল্ট মিটার ব্যবহার করি। বিভব পার্থক্য পরিমাপ করার জন্য আমরা ভোল্ট মিটার ব্যবহার করি। আচ্ছা। এবার আসো তড়িৎ দ্বিমেরু। তড়িৎ দ্বিমেরুটা কি? তড়িৎ দ্বিমেরু অর্থাৎ আমাদের দুইটা মেরু থাকবে, তাই না? তড়িৎ দ্বিমেরু। সো দুইজনের সমপরিমাণ থাকবে কিন্তু বিপরীতধর্মী চার্জ, বিন্দু চার্জ। পরস্পরের যে কাছাকাছি আসলে যেটা হয় তাকে বলা হয় তড়িৎ দ্বিমেরু। তাহলে দুইটা সমপরিমাণ, সমপরিমাণ কিন্তু বিপরীতধর্মী বিন্দু চার্জ পরস্পরের খুব কাছাকাছি আসলে তাকে আমরা তড়িৎ দ্বিমেরু বলি। সো তাহলে উদাহরণ কি? এটা হচ্ছে আকর্ষণ ধর্মী হবে না? তড়িৎ হ্যাঁ। দ্বিমেরু সর্বদা। তো এটা হচ্ছে আকর্ষণধর্মী তো হবে, যেহেতু এটা বিপরীত বিপরীতধর্মী চার্জ, তো আকর্ষণধর্মী তো হবে। তো এটা উদাহরণ কি বলতো? যেমন হাইড্রোজেন পরমাণু, হাইড্রোজেন পরমাণু, তারপরে পানি, ক্লোরোফর্ম, অ্যামোনিয়া। তো তড়িৎ দ্বিমেরুর ভ্রামকের জিনিসটা পড়তে হবে। তড়িৎ দ্বিমেরুর ভ্রামকটা কি বলতো? হাইড্রোজেন পরমাণু কিভাবে হয় ভাই? হাইড্রোজেন পরমাণুটা ধনাত্মক আধান হিসেবে কাজ করে, ঋণাত্মক আধান হিসেবে কাজ করতে পারে, বুঝছো? ও তো আচ্ছা। তবে যদি আমরা বলি যে এটা কি পোলার নাকি অপোলার, তাহলে কিন্তু হাইড্রোজেন অপোলার। হাইড্রোজেনটা অপোলার, বুঝছো? কিন্তু এই হ্যাঁ। যে পানি, অ্যামোনিয়া, এরা হলো পোলার। সো এটা আমাদের খেয়াল রাখতে হবে। তো দ্বিমেরু এখানে আছে, হাইড্রোজেন পরমাণুতে আছে, এখানে আছে, এখানে আছে, এখানে আছে, বাট পোলার অপোলারে গেলে কিন্তু অন্য হিসাব। এটা পর দেখতেছি আমরা, আগে আসো তড়িৎ দ্বিমেরু ভ্রামক। তড়িৎ দ্বিমেরু ভ্রামক এটা কি বলতো? আধান আর হচ্ছে তাদের মধ্যবর্তী দূরত্বের গুণফল। হ্যাঁ, তাহলে পি ইকুয়াল টু কিউ ইন্টু 12, এই সূত্রটাতে না। তো একক কি হবে বলতো? কুলম্ব মিটার। কুলম্ব মিটার হচ্ছে একক। আচ্ছা। এখন দ্বিমেরু যে আছে, তো দ্বিমেরুর জন্য, দ্বিমেরুর জন্য
তড়িৎ বিভব দূরত্বের কি বলতো, দূরত্বের সাথে কি সম্পর্ক? বর্গের ব্যস্তানুপাতিক না? সমানুপাতিক। ও আচ্ছা, বর্গের। আর দ্বিমেরুর জন্য তড়িৎ প্রাবল্য কি হবে বলতো? দূরত্বের দূরত্বের ঘনফলের ব্যস্তানুপাতিক। ঘনফলের ব্যস্তানুপাতিক। এটা মনে রাখবা, এটা ইসাক স্যারের বইও আছে। ঠিক আছে, এটা পড়বা। এরপরে হচ্ছে আমাদের টর্কের সাথে সম্পর্কটা কি। তো আমাদের টর্ক টাও ইকুয়াল টু পি ইন্টু ই, অর্থাৎ আমাদের তড়িৎ দ্বিমেরু পি আর ই। ই মানে কি? তড়িৎ ক্ষেত্র, বুঝছো? তো তড়িৎ ক্ষেত্রের সাথে তড়িৎ দ্বিমেরুর সাথে এবং টর্কের সম্পর্ক হচ্ছে এইটা। এখন থিটা যদি 90 ডিগ্রি হয় তাহলে কি হয় বলো তো? এটা মানে কি? পি, সর্বোচ্চ। হ্যাঁ, পি সাইন থিটা, 90 ডিগ্রি হলে সর্বোচ্চ হবে, তার টাও ম্যাক্স হবে। আর যদি 0 ডিগ্রি হয় তাহলে কি হবে? সর্বনিম্ন হবে, মিনিমাম হবে। জিরো হবে। হুম। আচ্ছা, এখন দ্বিমেরুটা দ্বিমেরুটিকে যদি আমরা আলফা কোণে ঘুরাই, আলফা কোণে ঘোরাতে কৃত কাজ কত বলো তো? জিরো। ডাব্লিউ ইকুয়াল টু পিই 1 মাইনাস কজ আলফা, এই সূত্র। তো এটা কখন হয় বলো তো? যখন তড়িৎ ক্ষেত্রে যখন দ্বিমেরুটা বিক্ষিপ্ত হবে থাকে। তো বিক্ষিপ্ত করতে যে কৃত কাজটা, তাহলে আমরা এটা বলতে পারি যে তড়িৎ ক্ষেত্রে দ্বিমেরুকে বিক্ষিপ্ত করতে কৃত কাজ, বিক্ষিপ্ত করতে কৃত কাজ। তো এখান থেকে আমরা জানতে পারি যে আলফার মান যদি 90 ডিগ্রি হয় তাইলে কি হয় বলতো? ডাব্লিউ ইকুয়াল টু পিই হয়, তাই না? তাহলে ওয়ান ওয়ান কাটাকাটি জিরো, মানে ইয়া 90 ডিগ্রি হলে কত হবে এটার মান? জিরো। 0। তাহলে ডাব্লিউ ইকুয়াল টু পিই হবে। আর যদি আলফা ইকুয়াল টু 180 ডিগ্রি হয় তাহলে কত হবে বলতো? টু পি কিউ। 2 pq, ভেরি গুড। তাহলে ডাব্লিউ ইকুয়াল টু 2 pq হয়ে যাবে। 2 p কিউ না, ই হবে, ই। ই। 2 pE, হ্যাঁ। তো এটা মনে রাখবা। এখন আসো অপরিবাহী এবং ডাইইলেকট্রিক, অপরিবাহী এবং ডাইইলেকট্রিক। তো এখানে বলা আছে যে আমরা অপরিবাহী মানে কি বুঝি? অন্তরক বুঝি, তাই না? অন্তরক মানে ইনসুলেটর। তো ইনসুলেটর কারা বলো তো? প্লাস্টিক, রাবার, আচ্ছা। কাঁচ, ইবোনাইট, এগুলো হচ্ছে ইনসুলেটর, বুঝছো? তো এখানে আপেক্ষিক রোধ কত বলো তো অন্তরকের? আপেক্ষিক রোধ কত বলো তো? 10 ইনভার্স 10 টু দি পাওয়ার 12 ওহম মিটার, মনে থাকবে? হুম। আচ্ছা, এখন ডাইইলেকট্রিক কাকে বলে? যেসব পদার্থ তড়িৎ পরিবহন করতে পারে না, কিন্তু যখন তাদেরকে তড়িৎ ক্ষেত্রে নেওয়া হয় বা স্থাপন করা হয় তখন সেখানে পোলারায়ন ঘটে। কি ঘটে? পোলারায়ন ঘটে। অর্থাৎ যারা প্রকৃতপক্ষে বিদ্যুৎ পরিবহন করে না, তড়িৎ পরিবহন করে না, কিন্তু যখন তাদেরকে আমরা বিদ্যুৎ ক্ষেত্রে স্থাপন করি তখন এদের যে তল থাকে, পৃষ্ঠতল থাকে, সেখানে আধানের সৃষ্টি হয়, যেটাকে আবিষ্ট আধান বলি, তাই না? অথবা পোলারায়ন ঘটবে, যে কোনো একটা ঘটবে। হয় আবিষ্ট আধান হবে, না হলে পোলারায়ন হবে, বুঝছো? তার নামই হচ্ছে তোমার ডাইইলেকট্রিক বা পরাবৈদ্যুতিক ধ্রুবক। তো পরাবৈদ্যুতিক ধ্রুবকের উদাহরণগুলো কি কি আছে? যেমন কাঁচ, ইবনাইট, রাবার, তেল, মোম, পানি, মিথেন, মাইকা, প্লাস্টিক, যেগুলো যেগুলো আছে পড়বা, সিরামিক টিরামিক, অভ্র, অনেকগুলাই আছে। তো
পরাবৈদ্যুতিক ধ্রুবক, তো এটার বৈশিষ্ট্যগুলা কি বলো তো? 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে পরমাণুতে কি থাকে না, মুক্ত ইলেকট্রন থাকে না। মুক্ত ইলেকট্রন থাকে না। তারপরে চার্জ যেগুলো আছে, চার্জ সহজে চলাচল করতে পারে না, যার কারণে তারা বিদ্যুৎ পরিবহন করতে পারবে না। ঠিক আছে। আচ্ছা, যেগুলো তোমার অপোলার ডাইইলেকট্রিক, অপোলার বা অমেরুবর্তী, অমেরুবর্তী, তাদের ডাইইলেকট্রিক ধ্রুবকের মান কত হয় বলো তো? মানে সরি, মানে যারা হচ্ছে অমেরুবর্তী ডাইইলেকট্রিক তাদের দ্বিমেরু কত হয়, দ্বিমেরু ভ্রামক, তাদের দ্বিমেরু ভ্রামক 0 হয়। আর আর অপোলার এদের কোনো পোলারিটি থাকে না। কিন্তু যারা মেরুবর্তী মানে যারা পোলার, পোলার ডাইইলেকট্রিক, তাদের কিন্তু স্থায়ী দ্বিমেরু থাকবে, স্থায়ী ভাবে দুইটা মেরু থাকবে। তাহলে আমরা বলতে পারি সকল ডাইইলেকট্রিক, সকল ডাইইলেকট্রিক অপরিবাহী, কিন্তু সকল অপরিবাহী ডাইইলেকট্রিক না। অপরিবাহী হইলে যে ডাইইলেকট্রিক হবে বিষয়টা এরকম না, কিন্তু যারা ডাইইলেকট্রিক তারা সবাই কিন্তু অপরিবাহী, মানে তারা বিদ্যুৎ পরিবহন করতে পারে না। বুঝতে পারছি। আচ্ছা, এখন আসো, তাহলে অপোলার কারা? যেমন CH4, হাইড্রোজেন, ক্লোরিন, অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড, কাঁচ, রাবার, মোম, এগুলা। আর পোলার কারা? যেমন অ্যামোনিয়া, পানি, হাইড্রোজেন ফ্লোরাইড, HCl, কার্বন মনোক্সাইড, এগুলা। তাহলে যারা পোলার তাদের কিন্তু স্থায়ী তড়িৎ দ্বিমেরু থাকবে, যারা অপোলার তাদের স্থায়ী তড়িৎ দ্বিমেরু থাকবে না। তারপর এদের ভ্রামকের মান 0 হয়, এদেরটা 0 হয় না। এই পার্থক্যটা পড়বা। এটা ছন্দ নিতে পারো, সেটা হচ্ছে রবি এবার আম্মার কাছে তৈল মাখে। এটা দ্বারা তুমি ডাইইলেকট্রিক পদার্থের উদাহরণ মনে রাখতে পারবা, যদিও এমনিতে মনে থাকে এটা। রবিতে হচ্ছে রাবার, ইবোনাইট, আম্মতে হচ্ছে অ্যাম্বার, কাছেতে হচ্ছে কাচ, তেল, মাতে হচ্ছে মোম। তো এগুলা দিয়ে মনে রাখা যেতে পারে, যদি মনে রাখতে চাও রাখো। আচ্ছা, এখন আসো, পরাবৈদ্যুতিক ধ্রুবকের যে মানটা আছে এটা সর্বদাই কি হয় বলতো? 1-এর চেয়ে বেশি না কম? বেশি। 1-এর চেয়ে অলওয়েজ বেশি হয়। অর্থাৎ আমাদের পানির মানটা কত বলতো? 80। 80। তো পানির মান কিন্তু এক এক জায়গায় একটা দেওয়া আছে, বুঝছো? এক জায়গায় 20 দেওয়া আছে, এক জায়গায় 80 দেওয়া আছে। তো পরাবৈদ্যুতিক ধ্রুবক পানির ক্ষেত্রে আমরা মনে রাখবো 80 বা 20। অভ্র কত, অভ্র? 7.0। 7। আর কাছে কত? ফাইভ 5। পয়েন্ট 5। টেন হ্যাঁ। তারপরে তুমি ইয়া পড়বা,
যেমন শূন্য স্থান এবং টাইটেনিয়াম ডাইঅক্সাইডে কিন্তু সেম মান। হ্যাঁ, শূন্য স্থান আর টাইটেনিয়াম ডাইঅক্সাইড, 100। এটা হচ্ছে, সরি, শূন্য স্থানে তো ওয়ান, তাই না? শূন্য স্থান আর হ্যাঁ, বায়ু স্থানে শুনতে প্রায় সেম। শূন্য স্থানে তো ওয়ান হবে, 1.0। আর টাইটেনিয়াম ডাইঅক্সাইডে হচ্ছে 100। 100। আর হচ্ছে বায়ু আছে না, বায়ুতে কত, 1.05। হ্যাঁ। ঠিক আছে, তো এগুলো পড়লে হবে। এই কয়টাই থেকে যদি আসে আসলো। আর ইবোনাইটটা মনে রাখতে পারো, ইবোনাইটটা ইম্পর্টেন্ট। ইবোনাইটটা হচ্ছে তোমার টু কত জানি পয়েন্ট ছিল, এইট 2.8। 2.8। আচ্ছা, এবার ধারক এবং ধারকত্ব। ধারক ও ধারকত্ব, ধারক কাকে বলে? ধারক কাকে বলে বলো তো? আমরা একটা পরিবাহীতে যে চার্জ গুলো সঞ্চিত রাখি, তার যান্ত্রিক প্রক্রিয়ার নামই তো ধারক। অর্থাৎ চার্জ সঞ্চিত রাখার যান্ত্রিক প্রক্রিয়া, পরিবাহীতে চার্জ সঞ্চিত রাখা যান্ত্রিক প্রক্রিয়ার নাম হচ্ছে ধারক। তো কোন ধারকগুলো ব্যবহার করা হয় বলো তো আমাদের সাধারণত? সেটা হচ্ছে সমান্তরাল পাত ধারক, সমান্তরাল পাত ধারক, গোলীয় ধারক, আর লিডেনজার, এগুলো ব্যবহার করা হয়, বুঝছো? আর এটা হচ্ছে ব্যবহার করা হয়, বাট প্রকারভেদে কিন্তু আলাদা, প্রকারভেদ আলাদা। প্রকারভেদ হলো, যেমন চারটা প্রকারভেদ পড়বো আমরা, সেটা কি কি? একটা পরিবর্তনীয় ধারক, একটা কাগজ ধারক, একটা স্থিরমান ধারক, আর একটা তড়িৎ বিশ্লেষক ধারক। তো আমাদের চারটা ধারক আছে, এবং চারটা ধারকের ব্যবহার এবং পরাবৈদ্যুতিক মাধ্যমগুলো পড়তে হবে ভালো মতো। তো ধারকের যে প্রকারভেদ, এটা থেকে প্রশ্ন আসে। এক নম্বর হলো পরিবর্তনীয় ধারক, পরিবর্তনীয় ধারক। তো এখানে পরাবৈদ্যুতিক মাধ্যম কোনটা বলো তো? মাধ্যমটা হচ্ছে বায়ু। বায়ু। এটা ব্যবহার কই বলো তো, ব্যবহারটা কোথায়? বৈদ্যুতিক বেতার যন্ত্র নাকি? হ্যাঁ, বেতার, বেতার গ্রাহক যন্ত্রের টিউনিং এর কাজে। কি নিয়ে কাজ? বেতার গ্রাহক যন্ত্রের টিউনিং এর কাজে। তারপর দুই নম্বর হচ্ছে অভ্রধারক, অভ্র বা স্থিরমান। এটার মাধ্যমটা হলো অভ্র। এটা কই ব্যবহার করা হয়? বেতার গ্রাহক যন্ত্রে। এটাও বেতার গ্রাহক যন্ত্রে ব্যবহার করা হয়। তারপর তিন নম্বর হচ্ছে কাগজ ধারক। কাগজ ধারকের মাধ্যমটা কি বলো? প্যারাফিন মোম। হ্যাঁ, প্যারাফিন মোম। প্যারাফিন মোম এর ব্যবহার কি বলো তো? ইলেকট্রিক বর্তনীতে টিউন সার্কিটে, ইলেকট্রিক বর্তনীতে টিউন সার্কিটে। আচ্ছা, আরেকটা হলো 4 নাম্বার, তড়িৎ বিশ্লেষক, তড়িৎ বিশ্লেষক ধারক। এখানে কি ব্যবহার করা হয় বলো তো? অ্যাল- অ্যামোনিয়াম। অ্যালুমিনা বা আচ্ছা। অ্যালুমিনিয়াম বোরেট, বা অ্যালুমিনিয়াম বোরেট। এটার ব্যবহারটা কিন্তু বেতার গ্রাহক যন্ত্রে, বেতার গ্রাহক যন্ত্রে। এই চারটা পড়লেই হবে। এখন আসা হচ্ছে ধারকের, সবগুলো ধারকের একসাথে ব্যবহার যদি আমরা করতে যাই, যেমন সমান্তরাল পাত ধারক, গোলীয় ধারক, লিডেনজার, এই পরিবর্তনীয় ধারক, স্থিরমান ধারক, তো আমরা কতগুলা কাজ পাবো। সেগুলো হচ্ছে কি, যেমন ব্যবহারে
যেমন বিবর্ধক যন্ত্রে কাপলিং এর কাজে, বৈদ্যুতিক বর্তনীতে ডিসি ব্লকিং হিসেবে, ফিল্টার সার্কিটে ধারক ব্যবহার করা হয়, তারপরে স্পন্দকে। হ্যাঁ, তো অনেকগুলো আমরা পাবো, তাই না? তা ধারকের ব্যবহারটা পড়বা। ইম্পর্টেন্ট গুলো আমি জাস্ট একবার রিভিশন দিয়ে দেই। এক নাম্বার কি? ধরো তোমার, আমরা তো এমনিতে জানি যে রেডিও, টেলিভিশন, টেলিগ্রাফ, হ্যাঁ, এইসব জায়গায় যে টিউনিং এর কাজে, বেতার গ্রাহক যন্ত্র টিউনিং এর কাজে ব্যবহার করা হয় আমরা দেখলাম। তারপরে বিবর্ধক যন্ত্রে কাপলিং এর কাজে। দুই নাম্বার কি তোমার, যে বৈদ্যুতিক বর্তনীতে কি করা হয়, ডিসি ব্লকিং হিসেবে, ডিসি ব্লকিং। তিন নাম্বার হচ্ছে তোমার কম্পিউটারের কিবোর্ডে। চার নাম্বার হচ্ছে স্পন্দকে। আরেকটা হচ্ছে ফিল্টার সার্কিট। হ্যাঁ, এগুলাতে ব্যবহার করা হয় ধারক। বুঝছে? হ্যাঁ। আচ্ছা, এখন আসো ধারকের যে সমবায়, এই সমবায়টা কিন্তু উল্টা না, বলো তো? হ্যাঁ। সিরিজ বা শ্রেণী। তো এই ক্ষেত্রে আমরা কি ব্যবহার করি? 1/CS = 1/C1 + 1/C2 + 1/C3 ... আর সমান্তরালে কি হয়? উল্টাটা হয়, CP = C1 + C2 + C3 + C4 ... আচ্ছা, ধারকত্বের যে ব্যবহারিক একক, এসআই এককটা কি বলো তো? ধারকত্বের এসআই একক কি? এসআই একক অনেকগুলো ফ্যারাডে। আছে। ফ্যারাড ফ্যারাডে। এখন এটা তো বড় একক, বুঝছো? 1 ফ্যারাডে মানে 96,500 কুলম্ব, তাই না? তো আমাদের তো ছোট ছোট একক ব্যবহার করতে হয় ফ্যারাডের ক্ষেত্রে, যেমন মাইক্রো ফ্যারাডে, তারপরে পিকো ফ্যারাডে, মাইক্রো ফ্যারাডে, ছোট একক ব্যবহার করা হয়। আচ্ছা, তাহলে সমান ধারকত্বের দুটি ধারকের সমান্তরাল সমবায়ে তুল্য ধারকত্ব শ্রেণী সমবায়ে তুল্য ধারকত্বের কত গুণ, বলো তো? 4 গুণ। হ্যাঁ, 4 গুণ। তাহলে আমরা মনে রাখবো CP/CS = N²। তাহলে CP কি হবে? N² × CS। মনে থাকবে? হ্যাঁ। তাহলে যদি বলা হয়, এটা আসছিল মেডিকেলে এরকম প্রশ্ন একটা, এটা হচ্ছে তোমার একটি সমান ধারকত্বের চারটা ধারকের, এখানে চারটা লেখা ছিল, বুঝছো? চারটা ধারকের সমান্তরাল সমবায়ে থাকাকালীন তুল্য ধারকত্ব শ্রেণী সমবায়ে তুল্য ধারকত্বের কত গুণ? তাহলে 4 × 4 = 16 গুণ, তাই 16। না? আচ্ছা,
এখন একটা ক্যাপাসিটরের কাজ কি বলতো? ক্যাপাসিটর কি হিসাবে কাজ করে? এসি সার্কিটে নাকি ডিসি সার্কিটে বলো তো? এসি। ক্যাপাসিটর দুই জাতেই কাজ করে, মনে থাকবে। ক্যাপাসিটর ক্যাপাসিটর এসি এবং ডিসি উভয় সার্কিটে কাজ করে, এটা মেডিকেলে আসছে। ঠিক আছে, 14-15 সালের দিকে। আচ্ছা, আমরা যদি কম জায়গার মধ্যে অনেক বেশি পরিমাণে তড়িৎ গুলোকে সঞ্চিত করতে চাই, তাহলে কি ব্যবহার করি বলতো? কোন ধারক? কি আবার বলেন? কম জায়গায় অধিক তড়িৎ সঞ্চিত করব, বুঝছো? তাহলে কোন ধারক ব্যবহার করা হয় বলো? সমান্তরাল। ইলেকট্রোলাইটিক ধারক। কোন ধারক? ইলেকট্রোলাইট। মানে তড়িৎ বিশ্লেষক, বুঝছো? ইংলিশে ইলেকট্রোলাইটিক বলে। এখন ধারকের সঞ্চয়ী শক্তিটা মনে রাখবা, সঞ্চিত শক্তি, স্থিতিশক্তি বা সঞ্চিত শক্তি। এটা কি ছিল বলতো? W = ½ CV², অথবা ½ Q × V। তো এটা থেকে আমরা জানতে পারি যে সঞ্চিত শক্তি তার আধানের বর্গের সমানুপাতিক, ঠিক আছে? আধানের বর্গের সমানুপাতিক। শুধু সমানুপাতিক তো হয়, তাই না? না, আমাদের এই যে এখান থেকে এটা আসছে মূলত এই জন্য। আচ্ছা। আসল সূত্র তো আমাদের এইটা, উপরেরটা। তো এইটা থেকে আমরা জানতে পারি এইটা, কারণ আমরা জানি C = Q/V। তাহলে Q = কি হবে? CV হবে না? সি মানে হ্যাঁ। ধারকত্ব, সি মানে কি? ধারকত্ব। ধারকত্ব। তাহলে পরিবাহীর বিভব 1 একক বৃদ্ধি করতে যে চার্জের প্রয়োজন হয়, পরিবাহীর বিভব 1 একক বৃদ্ধি করতে যে চার্জের প্রয়োজন হয় তাকে বলা হয় ধারকত্ব। ধারকত্বের একক হচ্ছে ফ্যারাডে। হ্যাঁ, তাহলে ফ্যারাডে কি হবে? কুলম্ব পার ভোল্ট। কুলম্ব পার ভোল্ট। আচ্ছা, ধারক ইকুয়াল টু কি লিখবো মানে? এটার সূত্র কি হবে ধারক? ধারকের তো আমাদের সূত্র লাগবে না এখানে, আমাদের সমবায় লাগবে, ধারকের সমবায়। ধারকের সমবায় পড়বো, শ্রেণী সমবায়, সমান্তরাল সমবায়। ঠিক আছে। আচ্ছা। আচ্ছা, এখন আসো, ধারকত্ব কি স্কেলার রাশি না ভেক্টর রাশি বলো? স্কেলার। হ্যাঁ, স্কেলার রাশি। আচ্ছা, এখন যদি সমান্তরাল পাত ধারক হয়, সমান্তরাল পাত ধারকের ধারকত্ব কত হয়? C = ε0 A/d। এটা হলো ক্ষেত্রফল, তাই না? পাতের ক্ষেত্রফল, শুধু পাতের ক্ষেত্রফল। আর ডি মানে কি? পাতদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। পাতদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। আর যদি গোলাকার পরিবাহী হয়, বুঝছো? গোলাকার, গোলাকার পরিবাহী, তাহলে আমরা মনে রাখবো C = 4πε0r। তাহলে ব্যাসার্ধ, তখন আমরা ব্যাসার্ধ চিন্তা করব, গোলকের ক্ষেত্রে ব্যাসার্ধ, তাহলে ব্যাসার্ধের সমানুপাতিক।
ব্যাসার্ধের সমানুপাতিক। আর সমান্তরালের ক্ষেত্রে কিন্তু দূরত্বের ব্যস্তানুপাতিক। মনে থাকবে? হ্যাঁ। তাহলে আমরা বলতে পারি না, ধারকত্বের নির্ভরশীলতাগুলো আমরা বলতে পারি যে ক্ষেত্রফলের সমানুপাতিক পরিবাহীর মাধ্যবর্তী দূরত্বের, সরি, পরিবাহীর যে মাধ্যম, এই যে মাধ্যম এপসাইলন নট, এটা সমানুপাতিক মধ্যবর্তী দূরত্বের ব্যস্তানুপাতিক। তাই না? হ্যাঁ। তাহলে আমরা কখন ধারকত্ব বৃদ্ধি করতে পারি? ক্ষেত্রফল বাড়াইলে, মধ্যবর্তী দূরত্ব কমাইলে। হ্যাঁ। আর আমরা যদি হচ্ছে যে মাধ্যম আছে না, এই মাধ্যমের মানে পাদ্যের মধ্যে যদি আমরা কি করি, বেশি মানের ডাইইলেকট্রিক ধ্রুবক দেই, আর যদি আমরা যে কোনো একটাকে ভূসংযুক্ত করি, তাই না, যে কোনো একটাকে ভূসংযুক্ত করি, এই চারটা ক্ষেত্রে কি আমাদের কি কি, লাস্টেরটা কি বলছো? পাদ্যের যে কোনো একটাকে ভূসংযুক্ত করে, পাদ্যের যে কোনো একটাকে ভূসংযুক্ত করে, অথবা এবং আরেকটা বলতে পারি পাদ্যের মধ্যে বেশি মানের ডাইইলেকট্রিক ধ্রুবকের যে পদার্থগুলো আছে এগুলোকে বসায়া। মনে থাকবে? হ্যাঁ। তাহলে এই হলো আমাদের মানে এই অধ্যায়ের বেসিক জিনিসগুলা। আর গাউসের সূত্রের ব্যবহারটা যদি পড়তে চাও পড়ো। হ্যাঁ, গাউস থেকে তেমন প্রশ্ন আর কখনোই আসে না মেডিকেলে। তো গাউসের সূত্র এখন আসলে হচ্ছে তোমার প্রশ্ন কি আসতে পারে অবজেক্টিভে, যে 12 কুলম্ব চার্জকে এক স্থান থেকে অন্য স্থানে আনতে কত কাজ করতে হবে যদি বিভব পার্থক্য 500 ভোল্ট হয়? অন্য স্থানে আনতে কত কাজ করতে হবে যদি বিভব পার্থক্য 500 ভোল্ট হয়? উত্তরটা আনবা আর্গে, আনবা, বুঝছো? কত আর্গ করো দেখি। কত হয়েছে? 4.8 ইন্টু 10 পাওয়ার 7। কেন? ডাব্লিউ ইকুয়াল টু কি, ভি কিউ না? তাহলে 500 × 12 কত? 6000 জুল। 6000 জুল মানে কি, 10⁻⁷ দ্বারা হ্যাঁ, গুণ করতে হবে। বুঝতে তাহলে পারছি। 6 × 10⁻10 হবে 10 আর্গ। বুঝছো? হ্যাঁ, হ্যাঁ। তুমি কিভাবে করছো? আমার ভুল করতে পারে। দেখো, একটি গোলকের, একটি গোলকীয় তলের ক্ষেত্রফল 100 মিটার স্কোয়ার। ওই তলে 500 কুলম্ব চার্জ প্রদান করা হলে চার্জের তল ঘনত্ব কত? কত হয় বলো তো? 5 হবে। হ্যাঁ, 5 5 কুলম্ব পার মিটার স্কোয়ার, ঠিক আছে, 5 কুলম্ব পার মিটার স্কোয়ার।
একটা সুষম তড়িৎ ক্ষেত্র 50 সেন্টিমিটার ব্যবধানে অবস্থিত দুইটা বিন্দুর বিভব পার্থক্য 200 ভোল্ট। 200 ভোল্ট, ঠিক আছে? তাহলে প্রাবল্য কত হবে? প্রাবল্য, তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য কত? 400। হ্যাঁ, 400 ভোল্ট পার মিটার, ঠিক আছে। আচ্ছা, মনে রাখবা, যদি সমান ধারকত্বের চারটা সমান ধারকত্বের চারটা ধারকের শ্রেণীটা থাকে, আগে শ্রেণী সমবায়ের আগে থাকে, বুঝছো? শ্রেণী সমবায়েরটা তুলনা করতে বলে কার সাথে? সমান্তরালে, বুঝছো? তখন কিন্তু হ্যাঁ। 1/, কি হবে? n² হবে না? হ্যাঁ। হ্যাঁ, তখন মানে কিন্তু ওয়ান ষোলো। বাই ষোলো হবে। তুমি মনে রাখবা এটা। শ্রেণী আগে থাকলে কিন্তু 1/n², আর সমান্তরাল আগে থাকলে শুধু n², মনে থাকবে। এটা ভুল করো না। তো প্রশ্নটা পড়বা আগে, যে সমান ধারকত্বের চারটা ধারকের শ্রেণী সমবায় বলছে নাকি সমান্তরাল বলছে, প্রথম কথাটুকু। তারপরে একটি পরিবাহকের ধারকত্ব 40 ফ্যারাডে, এতে কত আধান প্রদান করলে বিভব 8 ভোল্ট হবে? 10। আন্ডার মধ্যে ধরে মারতে মন চায়, বুঝছো? 40 × 8 কত হয়? হ্যাঁ, 320। তুমি তাহলে 320 কুলম না কেমনে কি করলা? সূত্রগুলা পড়তে এই জন্য সূত্রগুলা লিখে লিখে পড়াইলাম, ঠিক আছে? সূত্রগুলা তো মনে থাকবে না, অনেকগুলো সূত্র না, তো সূত্র কনফিউজ হয়ে যাবে কোনটা ইউজ করবা। এই জন্য কোনগুলো দিয়ে অঙ্ক আসে এগুলো দেখাইতেছি। হ্যাঁ, অঙ্ক এই কটা থেকে আসে। চলো তো, কি পড়বা বলো? চলো তো, কোন টপিক পড়বা? স্থিতির শেষ, বুঝছো? হুম। আচ্ছা, যেগুলো পারো সেগুলো তো আমার বলার দরকার নাই। ভিডিও দেখছিলে নাকি? না। দেখো, বিদ্যুৎ প্রবাহ মাত্রা। বিদ্যুৎ প্রবাহ মাত্রা I = কি বলতো? I = Q/T, তাই না? Q = IT হইলে এটা তো হবেই না। I = Q/T। তাহলে একক সময়ে যে পরিমাণ চার্জ প্রবাহিত হয়, একক সময়ে যে পরিমাণ চার্জ প্রবাহিত হয় তাকে বলা হয় বিদ্যুৎ প্রবাহ মাত্রা বা তড়িৎ প্রবাহ মাত্রা। এটাকে আমরা কি দ্বারা প্রকাশ করি? কুলম্ব/সেকেন্ড। এটাকে কি বলা হয়? অ্যাম্পিয়ার বলা হয়। কি বলা হয়? অ্যাম্পিয়ার। আচ্ছা, অ্যাম্পিয়ার মাপা হয় কি দ্বারা বলো তো? অ্যামিটার। অ্যামিটার দ্বারা। যুক্ত করা হয় বর্তনীতে কিভাবে? সিরিজে নাকি সমান্তরালে? সিরিজ। সিরিজে। তাহলে তড়িৎ প্রবাহটা কি স্কেলার রাশি না ভেক্টর রাশি? স্কেলার। স্কেলার রাশি। ওহমের সূত্রটা বলো তো। ওহমের সূত্রটা কি ছিল বলো? মানে আই হ্যাঁ, বুঝি নাই। I = V/R।
হ্যাঁ, ভি ইকুয়াল টু আই আর বা আই ইকুয়াল টু ভি বাই আর। আচ্ছা, এখন আসো, তারণ বেগটা কি বলতো? তারণ বেগ ইলেকট্রন যে গড় বেগে চলে, প্রবাহিত হয়, বুঝছো? তারণ বেগকে কি দ্বারা প্রকাশ করা হয়? ভি দ্বারা। তো মনে রাখবা যে এখান থেকে একটা সমীকরণকে আমরা প্রতিপাদন করি, তড়িৎ প্রবাহ ইকুয়াল টু আই ইকুয়াল টু কি, এন এ ভিই। এন মানে কি? একক আয়তনে, একক আয়তনে যে কয়টা মুক্ত অনুর ইলেকট্রন সংখ্যা। আছে, তাই না? মুক্ত ইলেকট্রন। এ মানে ক্ষেত্রফল, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। ভি মানে তারণ বেগ, ভি মানে তারণ বেগ। ই মানে ইলেকট্রনের চার্জ, তাই না? তাহলে আমরা বলতে পারি না ভি ইকুয়াল টু আই বাই, ভি ইকুয়াল টু আই বাই কি হবে? এন এ ই, ভিই। এন এ ই, তারণ বেগ, তারণ বেগ, বুঝছো? এখন আসলে প্রবাহ ঘনত্ব। তুমি কি লিখতেছো না কিছু? হ্যাঁ, কিছু কি লিখতেছো না লাইন? হ্যাঁ লিখতেছি। লেখো, কিছু লেখলেও মনে থাকবে। হ্যাঁ লিখতেছি তো। প্রবাহ ঘনত্ব এটা কি? জে ইকুয়াল টু কি, আই বাই এ, তাই না? অর্থাৎ একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে যে পরিমাণ তড়িৎ প্রবাহিত হয়, একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে। তাহলে আমরা বলতে পারি না যে আই মানে কি, এন এ ভিই বাই এ, এ কাটা গেলে কি হয়, এন ভিই। তাহলে এককটা কি হবে বলো তো? আইতে হয় অ্যাম্পিয়ার, আর ক্ষেত্রফলে হয় মিটার স্কোয়ার, তাহলে অ্যাম্পিয়ার পার মিটার স্কোয়ার। এখন রোধের উপর তাপমাত্রার প্রভাবটা কি বলো? রোধের উপর তাপমাত্রার প্রভাব। তাপমাত্রা বৃদ্ধি পেলে হচ্ছে রোদ তো বৃদ্ধি পাবে। হ্যাঁ, তার মানে হচ্ছে, আচ্ছা, রোধের নির্ভরশীলতা কয়টা বিষয়ের উপর নির্ভরশীল করে রোধ বলো তো? রোধ আচ্ছা। চারটা বিষয়ের উপর নির্ভর করে, তাই না? একটা পরিবাহী রোধ চারটা বিষয়ের উপর নির্ভর করে। চারটা বিষয় কি কি? একটা হচ্ছে দৈর্ঘ্য। উপাদান, হ্যাঁ দৈর্ঘ্য, হ্যাঁ, ক্ষেত্রফল, উপাদান, আর পরিবাহীর তাপমাত্রা। তাপমাত্রা। লেট, লেটতে হচ্ছে লেন্থ, এরিয়া, টেম্পারেচার, এলিমেন্ট। ঠিক আছে? তাহলে দৈর্ঘ্য, ক্ষেত্রফল, তাপমাত্রা, উপাদান। পরিবাহিতা মানে কি বলতো? রোধের বিপরীত। হ্যাঁ, তাহলে জি ইকুয়াল টু কি হবে, আই বাই আর। আমরা বলতে পারি না এম্পিয়ার পার, সরি, ওয়ান বাই আর, মানে যেহেতু ক্ষেত্র ব্যস্তানুপাতিক, তাই না? রোধের ব্যস্তানুপাতিক, তো জি ইকুয়াল টু ওয়ান বাই আর বলতে পারি। আর মানে কি, ওহম না? পার ওহম হবে, এককটা কি হবে, পার ওহম। পার ওহমকে আমরা বলি কি, সিমেন্স বলি, তাই না? এটাকে বলি হ্যাঁ। সিমেন্স, অর্থাৎ এস। আচ্ছা, এখন তোমার ধাতব পদার্থের তড়িৎ প্রবাহিতা কি বেশি হয় না? হ্যাঁ। সবচেয়ে বেশি কার বলতো পরিবাহিতা? রূপার, রূপা, সিলভার। রূপার তড়িৎ পরিবাহিতা সবচেয়ে বেশি। কেন? বইয়ে কি অন্যটা দেওয়া নাকি? হ্যাঁ না, আমি জিজ্ঞেস করলাম যে রূপার কেন। আচ্ছা, রূপার পরিবাহিতা বেশি কারণ রূপার মধ্যে রোধ কম। ঠিক আছে, রোধ কম হয় এই জন্য।
রূপাতে, সিলভারে। তাপমাত্রা যদি বৃদ্ধি করি তাহলে কি হয়? রোদ বৃদ্ধি পায়, রোদ বৃদ্ধি পাইলে পরিবাহিত রাষ্ট্র। পরিবাহিত হ্রাস পায়, তাই না? কিন্তু অর্ধ পরিবাহিতে কিন্তু ব্যতিক্রম, তাই না? হ্যাঁ। অর্ধ পরিবাহিতে কি হয়? তাপমাত্রা বৃদ্ধি পেলে হচ্ছে পরিবাহিত বৃদ্ধি পাবে না। বৃদ্ধি পাবে, তার মানে সিলিকন, জার্মেনিয়াম এইসবের ক্ষেত্রে বৃদ্ধি পাবে, মনে থাকবে। হুম। রোধের সূত্র কি কি ছিল বলো? দৈর্ঘ্যের সূত্র, আরটা ক্ষেত্রফলের, তাই না? হ্যাঁ। তাহলে দৈর্ঘ্য ইকুয়াল টু কি, আর সমানুপাতিক এল, আর আর সমানুপাতিক 1/a। এখান থেকে আমরা প্রতিপাদন করছিলাম আর ইকুয়াল টু রো L/a। রো মানে কি? আপেক্ষিক রোধ আপেক্ষিক রোধ। বা রোধাঙ্ক। আচ্ছা, আপেক্ষিক রোধ কাকে বলে তাহলে বলতে পারি বলো তো? রো ইকুয়াল টু কি বলবো আমরা? RA/L। এল। তাহলে একক দৈর্ঘ্য এবং একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে কোন পরিবাহী রোধকে বলা হয় আপেক্ষিক রোধ, তাই না? তাহলে একক কি হবে? হ্যাঁ। ওহম মিটার। কারণ এটা হচ্ছে মিটার স্কোয়ার, নিচে হচ্ছে মিটার, কাটাকাটি করলে মিটার থাকে, ওহম মিটার। তাহলে রোধের আপেক্ষিক রোধ কার উপর নির্ভর করে বলো তো? আপেক্ষিক রোধ উপাদান। উপাদান। শুধুমাত্র উপাদান। উপাদান এবং তাপমাত্রা। তাপমাত্রা। ঠিক আছে, কারণ এটা তো ক্ষেত্রফল দৈর্ঘ্য কাটা একক, একক হয়ে গেছে। তাহলে আপেক্ষিক রোধ শুধু দুইটা উপাদানের উপর নির্ভর করে, উপাদান এবং ক্ষেত্রফল, উপাদান এবং তাপমাত্রা। তাহলে আপেক্ষিক রোধ উপাদান ও তাপমাত্রার উপর কি করে, নির্ভর করে। আচ্ছা, এবার আসো রোধের উষ্ণতা গুণাঙ্ক বা তাপমাত্রা গুণাঙ্ক। রোধের উষ্ণতা গুণাঙ্কের সূত্রটা বলো তো? এটাকে আমরা কি দ্বারা প্রকাশ করি বলো? আলফা দ্বারা, তাই না? হ্যাঁ। আচ্ছা, এখানে আমরা বলতে পারি যে প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যখন আমরা বৃদ্ধি করি, তখন এক একক রোধ সম্পন্ন যে পরিবাহীর রোধের যেটা পরিবর্তন হয় তাকে, তাহলে আমরা বলতে পারি যে আর থিটা ইকুয়াল টু কি, ইকুয়াল টু R0 1 + আলফা থিটা। তাহলে R0 মানে কি? R0 মানে 0 ডিগ্রিতে রোধ, আর থিটা মানে θ ডিগ্রিতে রোধ, তাই না? তাহলে আমরা এককটা কি বলতে পারি বলো তো? পার। পার কেলভিন বা পার ডিগ্রি পার সেলসিয়াস, তাই না? সেলসিয়াস। আচ্ছা, উষ্ণতা গুণাঙ্ক মনে রাখবা কয়েকজনের। তাহলে অর্ধপরিবাহীর উষ্ণতা গুণাঙ্ক ধনাত্মক না ঋণাত্মক বলো তো? অর্ধপরিবাহীর কি ধনাত্মক হয় না ঋণাত্মক হয়? ঋণাত্মক। ঋণাত্মক হয়, ঠিক আছে। মানটা কত বলো তো? অর্ধপরিবাহীর ক্ষেত্রে -6 × 10⁻² পার কুলম, সরি পার ডিগ্রি সেলসিয়াস। আর তামার ক্ষেত্রে কত? 4.3 × 10⁻³ তোমার পার ডিগ্রি সেলসিয়াস। তারপর অ্যালুমিনিয়ামেরটা হচ্ছে 3.9 × 10⁻³ পার ডিগ্রি সেলসিয়াস। আর একটা টাংস্টেন, এটা হলো 4.5 × 10⁻³ পার কেলভিন, পার কেলভিন মনে থাকবে, এটা হলো পার কেলভিন। পার কেলভিন আর পার ডিগ্রি সেলসিয়াস মানে মান তো সেমই হবে না? পার কেলভিন আর পার ডিগ্রিতে কি সেম হয় মান? সেম হয় না। একটা মান হলে 0 ডিগ্রিতে হলো 373 কেলভিন, তাহলে কেমনে সমান হবে?
হ্যাঁ, আজকেরটা হচ্ছে পার ডিগ্রি সেলসিয়াস হবে না, এটা পার ডিগ্রি কেলভিন হবে। আর টাংস্টেনেরটা পার কেলভিন হবে। ওই বইয়ে তো কি পার ডিগ্রি সেলসিয়াস। পার ডিগ্রি সেলসিয়াস দেওয়া? হ্যাঁ। দাঁড়াও তো একটু দেখি। একটা ম্যাথের অঙ্কে আর কি দেওয়া, বুঝছেন? আচ্ছা, বুঝতে পারছি। তবে তপন স্যারের বইয়ে কেলভিন দেওয়া ছিল। আচ্ছা, যাই হোক, এটা ম্যাথের অঙ্কেই ছিল সম্ভবত। কেলভিন, কেলভিন না, কেলভিন হবে না, ডিগ্রি সেলসিয়াস হবে। তপন স্যারের বইয়ে কেলভিন ছিল। আচ্ছা, ডিগ্রি সেলসিয়াস হবে। আচ্ছা, থার্মিস্টরটা কি বলতো? থার্মিস্টর অর্ধপরিবাহী। এটার মাধ্যমে কি করা হয় বলতো? খুব সামান্য পরিমাণ তাপমাত্রা পরিবর্তন মাপা যায়, খুব সামান্য পরিমাণ, খুব সামান্য পরিমাণ তাপমাত্রা পরিবর্তন মাপা যায়। কত ডিগ্রি মাপা যায় বলতো? বলতে পারবা? 0.05। হ্যাঁ, 0.005 ডিগ্রি সেলসিয়াস। 0.2টা 0। আচ্ছা, এবার আসো অতি পরিবাহিতা। অতি পরিবাহিতা মানে কি বলতো? সুপার কন্ডাক্টর না? যাতে রোধের মান কি হ্যাঁ হয়, শূন্যে নেমে আসে, তাই না? যাতে রোধের মান কি হয়, শূন্যে নেমে আসে, তাকে বলে অতি পরিবাহিতা। তো মনে রাখবা, 4.2 কেলভিন তাপমাত্রায়, কেলভিন তাপমাত্রায়, তাপমাত্রার নিচে পারদ অতি পরিবাহিতা প্রদর্শন করে। তো সুপার কন্ডাক্টরের রূপে কাজ করতে পারে। এবার আসো জুলের সূত্রগুলা, মনে আছে এই সূত্রগুলা? হ্যাঁ। H = I²RT। হুম। তো তিনটা ছিল সূত্র, একটা ছিল বিদ্যুৎ প্রবাহ মাত্রা সূত্র, রোধের সূত্র, সময় সূত্র। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা। হ্যাঁ। তাহলে এটার মান, এইখান থেকে আমরা একটা জিনিস জানতে পারি, তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক বা যান্ত্রিক সমতা। তাপের যান্ত্রিক সমতা কত বলতো? 4.2 জুল পার ক্যালোরি। তাহলে এখানে আর বলতে পারি 1 জুল মানে কত ক্যালোরি বলতো? 0.24 ক্যালোরি। আর 1 ক্যালোরি মানে 4.2 জুল। তাহলে একক তাপমাত্রা, একক তাপ উৎপন্ন করতে যে পরিমাণ কাজ করতে হয়, একক তাপ উৎপন্ন করতে যে পরিমাণ কাজ করতে হয়, অথবা একক তাপ দ্বারা যতটুকু কাজ করা যায়, তাকে বলা হয় তাপের যান্ত্রিক সমতা। আচ্ছা, তাহলে এখন এই যে এই সূত্রটা, এই থেকে প্রশ্ন কি আসে যে প্রবাহ মাত্রা দ্বিগুণ করলে তাপ কত গুণ হবে, রোধের মান দ্বিগুণ করলে তাপ কত গুণ হবে, এগুলো আসে না প্রশ্ন? হ্যাঁ। এখন দেখো,
এইচ ইকুয়াল টু আই স্কোয়ার আর টি যদি হয়, এখন যদি বলে ক্যালোরি একে প্রকাশ করলে ক্যালোরি এককে কত হয়, ক্যালোরি এককে যদি বলে তাহলে 0.24 গুণ করে দিবা আই স্কোয়ার আর টি। তো আমরা জানি যে এটা সূত্র পাওয়া যায় ভিআইটি, পাওয়া যায় না এখান থেকে? হ্যাঁ। এটাতে আমি বলো 0.24 ইন্টু ভিআইটি। আর একটা পাবো আমরা পিটি, কারণ পি মানে ভিআই, পি ইকুয়াল টু ভিআই, তাহলে 0.24 ইন্টু পিটি। আচ্ছা, তাহলে আমরা বলতে পারি বৈদ্যুতিক শক্তি ডাব্লিউ ইকুয়াল টু ভি কিউ ইকুয়াল টু ভিআইটি। বৈদ্যুতিক শক্তি বা যে কাজের মানটা এইটা, তাহলে আমরা বলতে পারি তোমার ওই যে একটা ইউনিট ছিল বোর্ড অফ ট্রেড ইউনিট, 1 বিওটি মানে কি বলো? 1 বিওটি, বোর্ড অফ ট্রেড ইউনিট, ইকুয়াল টু 1 কিলোওয়াট আওয়ার, ইকুয়াল টু 3.6 × 10⁶ ঠিক। জুল, তাই চল। না? হুম। এটা কিন্তু পরীক্ষায় আসছিল। তো এটাকে আমরা বলতে পারি 36 × 10⁵ বলতে পারি কিনা? তা উত্তর হ্যাঁ। কিন্তু এটা ছিল অপশনে। সো খেয়াল করবা। তাহলে বৈদ্যুতিক ক্ষমতা যদি যাই, ক্ষমতাতে গেলে কি হয় বলতো? আমরা তখন বললাম ডাব্লিউ মানে কাজ, ঠিক আছে? আর ক্ষমতায় গেলে কি হবে? পি ইকুয়াল টু ডাব্লিউ/টি ইকুয়াল টু ভিআইটি/টি, ইটি কাটা ভিআই, ভিআই মানে কি আই স্কোয়ার আর ইকুয়াল টু ভি স্কোয়ার আর, তাই না? বলা যায় কিনা? হ্যাঁ। ভি মানে আই আর, এই জন্য আই স্কোয়ার আর, পরে আই মানে আবার কি ভি/আর। তাহলে আমরা লাস্টে আমরা এটা পাইলাম। তাহলে একক কি বলতে পারি? ওয়াট বা জুল পার সেকেন্ড, ঠিক আছে? এগুলো দিয়ে হ্যাঁ, অঙ্ক আসে, বুঝলাম। অনেক বেশি অঙ্ক আসে। এই যে ভিআই, ভি স্কোয়ার/আর, ভি ইকুয়াল টু আই আর। চলতরিতে প্রশ্ন থাকবেই মেডিকেলে, আর অঙ্ক এখান থেকে থাকবেই একটা। সো কোথায় কোনটা ইউজ করতে হয় মাথায় অলওয়েজ রাখবা। আমি মেডিকেলে কিন্তু এখান থেকে ভুল করে দিয়ে বলছি, ক্যালকুলেশন করতে পারিনি, সময় পাইনি লাস্টে দেয়া। আমার এত আফসোস লাগছে, নাহলে একটা নাম্বার বেশি পেতাম। এত ছোট একটা অঙ্কের তাহলে আর মধ্যে তো। মাইমেসিং থাকতেন না। হ্যাঁ, চিটাগাং থাকতাম, চিটাগাং। যাই হোক, আমার আফসোস লাগছে দুইটা নিয়ে, বুঝছো? দুইটা কোশ্চেন আমি এই যে কি প্রশ্ন ভুল করছিলাম জানো? কি? শুনলে তো হাসবা। কি দেখাইছিলি? শোষণের কোন ধাপ সাইটোপ্লাজমে হয়? আপনি কি দিছিলেন? অক্সিডেটিভ ফসফোরিলেশন। ওরে। এটা আমি সব জায়গায় অ্যান্সার ঠিক দিয়েছি জীবনে, আমি মনে হয় জীবনে এটা ভুল করি নাই। আমি কি বুঝে জানি এটা দিলাম ওই জায়গায়। আমার মাথা তখন কাজ করে নাই যে আসলে হ্যাঁ, মাঝেও যেমন হয় সহজ question। তাহলে এই সিম্পল কোশ্চেন মানে ভুল করে। অবিশ্বাস্য লাগছে যে আসলে পরীক্ষার হল জিনিসটা আসলে অনেক দিলে বোঝা যায়, না হলে আসলে বাইরে থেকে বোঝা, মানে বলে যে পরীক্ষা দাও, পরীক্ষা দিলে এটা হয় ওইটা হয় হ্যান ত্যান। পরীক্ষার হলে আসলে মাথা ঠিক মতো কাজ করে না, অনেক অনেক সহজ জিনিস ভুল করে দিয়ে আসবা, আবার অনেক কঠিন জিনিস পাইরে আসবা। পরীক্ষার হল জিনিসটা এরকম, কঠিন জিনিস দেখবা তুমি ফরফরায় পারতেছো। আমি মনে হয় ইংলিশ আমি মনে হয় 13টাই পারছি, যে কটা দাগাইছি 13টাই হয়েছে। জিকে আমি দাগাই নেই, পারি না, দাগাই নেই যা। একটাও না? একটা নয়, দাগাইছি 6টা দাগাইছি। তাহলে তো। জিকে এমন প্রশ্ন আসছে দাগানোর আমি সাহসই পেলাম না, আর যা, ছেড়ে দিছি। দেখো বৈদ্যুতিক ফিউজ, প্রথমে এক টানে দাগাইছি, একদম 1 থেকে 100 চোখ বুইন্দা যে কটা যায়। তখন আমি দাগাইয়া দেখি যে
সময় আছে আর 25 মিনিট না 20 মিনিটের মতো এরকম। তা আমি একটানে দেখলাম যে আমার 28টা মানে দাগাই নেই, 28টা বা 27টা এরকম দাগাই নেই, মানে 72টা দাগাইছি আর কি একটানে। তো একটানে যে দাগাইছি এখানে আমি কনফার্ম আমার ভুল গেছিল। আমি হলের মধ্যে বসে বুঝতে পারছি আমার 3টা ভুল গেছে এখান থেকে, বুঝছো? তাও তো কম ভাই, অনেক কম ভুল মানে গেছে। আমি ওইখানে বুঝতে পারছি যে 72টার মধ্যে 3টা ভুল যাইবো। কারণ আমি গ্লাইকোলাইসিস যখন আমি দাগাই নাই তখন এই বুঝছি এটাতে ভুল দাগাই দিছি। তারপরে এই অঙ্কটা করতে পারি নাই। তারপরে 3টা ভুল গেল, যাই হোক। পরে 27টার মধ্যে থেকে পরে মনে হয় যেগুলা একটু কনফিউশন ছিলাম ওগুলা ছোট্ট করে দাগ দিয়ে রাখছিলাম যে এটা দেখাবো। তো পরে আর কি আস্তে আস্তে দাগাইলাম 15টার মতো, 15-16টা দাগাইলাম আরো। পরে লাস্টে দেখি যে আরো সময় আছে 8 8 মিনিটের মতো, 7 8 মিনিট। পরে ভাবলাম যে বসে থেকে কি হইব, দাগাই যে কয়টা আছে, আল্লাহ ভরসা। পরে দিলাম দাগি। তো লাস্টে কয়টা যে কয়টা দাগাইছিলেন লাস্ট পর্যন্ত? 92টা। ও, অনেক। সময় থাকে বুঝছো, তুমি যদি এক হ্যাঁ। সিরিয়ালে একবারে হুম। দাগায় যাও, সময় তো। এক সিরিয়াল একদম চোখ বুইন্দা, মানে যেগুলো বড় বড় অপশন ওগুলা বাদ দিয়া, বড় বড় অপশন আর বড় বড় ম্যাথ বাদ দিয়া যদি তুমি এক সিরিয়ালে দাগায় যাও, তুমি মিনিমাম 70 থেকে 75টা পারবা। ঠিক আছে? কিন্তু তুমি যদি হুম। ওটা নিয়ে বসে থাকো যে এইটা আমি কি দিব, এই বড় অপশনটা আমি বড় অপশন পড়ি নাই ধর, বড় অপশন পরে পড়বো একবারে যদি সময় থাকে তাহলে। কারণ আমার ছোট অপশন যদি আমি পারি তাহলে ওগুলো আগে দেই। তো ওগুলো এক কথায় উত্তর, সেগুলো একদম এক সিরিয়ালে দেওয়া যাবে। আর যেগুলা একটু পড়তে হইব, তুমি নিজেই পড়ে বুঝবা যে তুমি এটা পারবা কি পারবা না। তখনই তুমি বুঝা হয়ে যাবো যে এটা পারবো, তার মানে এটা তুমি নিয়ে আ- পরে ভাইবো। আবার মনে করো তুমি দেখে বুঝবে এটা আমি জীবনের চোখেও দেখি না এই প্রশ্ন, তো ওই প্রশ্ন বাদ আগেই। ওটা আমি এমনি ক্রস দিয়ে রেখে দিয়েছি যে এই প্রশ্ন আমি পড়বো না আর। এরকম 5টা প্রশ্ন আমি 1 থেকে যখন 100 পর্যন্ত গেছি, এরকম 5টা প্রশ্ন আমি ক্রস দিয়ে গেছি যে আমি জীবনে এই প্রশ্ন দেখি না, এগুলা বাদ। তো এগুলা নিয়ে আর ভাবার কোনো দরকার নেই, কারণ আমি তো কারো কাছে জিজ্ঞেস করতে পারবো না যে কেরা বলে দিব। তারপর আর হ্যাঁ। কি এরকম হলো। আর লাস্টে 3টা দাগাইতে পারি নাই, পারতাম যদিও, মানে চেষ্টা করলে পারতাম অঙ্ক টঙ্ক। লাস্টে দাগাই নেই, সময় পাই নাই, নিয়ে গেছে খাতা। আর বড় বড় অপশন ইংলিশে গুলা আমাকে বলে ইংলিশটা একটু ইয়ে আইছিল, মানে বড় বড় সবগুলা বড় বড় অপশন ছিল। তো বড় বড় অপশন গুলা পড়ছি বৈশা বৈশা, মিলাইছি যে কোন সূত্র কোন জায়গায় খাটবো। ইংলিশটা আবার ভালো পারতাম তো আবার মোটামুটি, মানে ইংলিশ মানে আন্দাজি ঢেল মারলেও আমার হয়ে যেত কেন জানি। বুঝছো, পরে আমি ভালো। আন্দাজি ঢেল আমার মারলে মানে কিচ্ছু হয় না ভাই, আমার সব ভুল যায় ইংলিশে, আমি আনতে যা থাকে সব ভুল যায়, আপনি কি? ইংলিশ আমার, আমি দেখছি আমি কোচিং এ যত পরীক্ষা দিছি ইংলিশে, যদি নাও পড়ি আমি আন্দাজে ঢেল মারলে আমার হয়ে যায় ইংলিশ। কারণ আমি সেই ছোট জায়গা বুঝছো ইংলিশ আমি হাইস্ট পেয়ে আসতেছি, বুঝছো? ও, কারণ কিছু না, অনেক ভালো। আমি হচ্ছে 9, আমি তো হচ্ছে ক্লাস ক্লাস 6, আমি ক্লাস 6 এ লাস্ট প্রাইভেট পড়ছি ইংলিশ, বুঝছো? তারপরে আমি আর কোনোদিন প্রাইভেট পড়ি নাই জীবনে। তো সব 7-এ একবার দুই পারতেন। মাসের জন্য, হ্যাঁ 2 মাসের জন্য পড়ছিলাম ঠেলায় পইরা, ক্লাস টিচারের ঠেলায় পইরা, কিন্তু পরে আর পড়ি নাই। পরে 9 10-এ আমার তো মানে 5 6 পর্যন্ত বেসিক পড়া শেষ হয়ে গেছিল, যে গ্রামার আর্টিকেল আর কি পড়বো। আর ওই যে স্টুডেন্টরা যে স্যারের প্রাইভেটে দেয় যে রিডিং পড়ে দেয়, স্যারে রিডিং পড়ে দেয়, এটা অ্যান্সার বলে দেয়, ওটা ওটা আমি বাসায় করতে পারতেছি, তাহলে আমি কেন যাবো প্রাইভেটে, বোধহয় 1,000 টাকা নষ্ট। পরে ইংলিশ মনে করে বাসায় পড়ছি, পড়ে পড়ে বুঝছি। তো ক্লাস 9-এ থাকতে বুঝছো আমারে হ্যাঁ। এদের ক্লাস টিচার, হ্যাঁ খুব আমার উপর রাগ যে আমি তো প্রাইভেটে যাই না, ক্লাসে সবাই যায় আমি যাই না। আমারে কি আমার আমার কইতেছে এত ইগো পোলার ছেলেটার, দেখবো নি কতবারে। পরে যে অর্ধবার্ষিক পরীক্ষা দিলাম, পুরা ক্লাসের মধ্যে আমার খাতার অনেক কড়া করে দেখছে যে দেখি ও কি লেখছে। পরে দেখছে যে গ্রামার আর্টিকেল মাত্র মানে গ্রামাটিক্যাল মানে 60 60 মার্কের ছিল না, হ্যাঁ 60 মার্কের ছিল আমার বেলা। ষাট হ্যাঁ। মার্কের মধ্যে মাত্র 3 নাম্বার না 2 নাম্বার ভুল গেছে। মানে গ্রামার আর্টিকেল আমি ভুল করি না তেমন একটা। পরে ওই প্যারাগ্রাফে নাম্বার কাটছি একটু একটু করে, কাটা কাটা দেখা যায় তাও হচ্ছে প্যারাগ্রাফ যে লিখছি একদম
লাইন বাই লাইন হুবহু সেম টু সেম লিখছি। স্যার দেখে তো মুখস্থ মানে খুব, বিদ্যা, মুখস্থ হ্যাঁ বিদ্যা। মুখস্থ বিদ্যা, হ্যাঁ। মানে স্যার বলতেছে এই পোলাটার মুখস্থ বিদ্যা এত শার্প, এ তো খুব পারে, মানে একটা অক্ষরে দিয়ে ভুল নাই। পরে আমার আইসা কইতেছে, এই তুমি তো ভালোই নাম্বার পাইছো, তুমি তো হাইস্ট পাইছো আমার ক্লাসে। মানে 90 পাইছিলাম মনে হয়, 90 ফার্স্ট পেপারে, আর সেকেন্ড পেপারে পাইছিলাম 88, অনেক অনেক নাম্বার, ক্লাস 100-এর সিক্স মধ্যে। সেভেন পাওয়াটা। হ্যাঁ, প্রাইভেট না পড়া তাও। আর হ্যাঁ। প্রাইভেট পড়াও পোলাপান পাইছে, যে এক রোল ছিল ও পাইছে হচ্ছে 85 না 84। তো স্যার হুম। আবার সৎ আছে, স্যার নাম্বার কাটার সময় কেরা পড়ে কেরা পড়ে না এটা দেখে না, ওইটা আবার ঠিকই নাম্বার ও, দেয়। ওটা আবার ভালো তপন আছে। স্যার, তপন কুমার মন্ডল। বুঝছো, ও। স্যারের সাথে অনেক ফাইজলামি করছি। স্যারে আবার স্পেনের ফ্যান ছিল, স্পেন ফুটবল ও, টিমের। স্পেনের নামে যদি কেউ কিছু কইছে একদম বাইরে মাথা ফাটা ফেলাইতো। ক্লাসের ক্লাসের মধ্যে, বুঝছো, ক্লাসের মধ্যে বুঝছো। বাইরে যেত যদি স্পেন নিয়ে কেউ কিছু কইছে। ও। আচ্ছা, দেখো বৈদ্যুতিক ফিউজ। বৈদ্যুতিক ফিউজ হচ্ছে, বা এখানে কি ব্যবহার করা হয় বলো তো? 3 ভাগ সীসা আর কি 1 ভাগ টিন, তাই না? হ্যাঁ, কেন ব্যবহার করা হয় বলো তো? এটা দিয়ে কি করে? মানে বিদ্যুৎ হচ্ছে, হ্যাঁ, যন্ত্রটা তো যন্ত্রপাতি নষ্ট সুরক্ষিত না হয় এই থাকে। জন্য। তো সীসা আর টিনের মিশ্রণে, সীসা আর টিন দিছে, তারের গলনাঙ্ক কত ডিগ্রি হয় বলো তো? তারের গলনাঙ্ক, গলনাঙ্ক 300 ডিগ্রি সেলসিয়াসের কম হয়। তো এটা হচ্ছে শ্রেণীতে দেওয়া হয় নাকি সমান্তরালে দেওয়া হয় বলো তো? বৈদ্যুতিক ফিউজটা শ্রেণী সমবায়ে দেওয়া হয়, বুঝছো? হুম। শ্রেণী সমবায়ে দেওয়া হয়। আচ্ছা, এবার আসো তড়িৎ কোষ। তড়িৎ কোষ, তড়িৎ কোষ কি? যে যন্ত্রের সাহায্যে রাসায়নিক শক্তি কিসে পরিণত হয়? নিরবিচ্ছিন্নভাবে তড়িৎ প্রবাহে পরিণত হয়। রাসায়নিক শক্তি থেকে তড়িৎ প্রবাহ পাওয়া যায়। সো এটা আবার দুই প্রকার আছে, একটা প্রাথমিক কোষ, একটা সঞ্চয়ী কোষ। পারো না? প্রাথমিক কোষগুলো কি কি? যেমন ভোল্টার কোষ, ল্যাকলেন্স কোষ, শুষ্ক কোষ, তাই না? আর সঞ্চয় কোনগুলা? সঞ্চয়ের মধ্যে সঞ্চয় থাকেই, যেমন লিড, সীসা মানে লেড অ্যাসিড সঞ্চয় ব্যাটারি, তারপরে নিকেল, নিকেল ক্রোমিয়াম সঞ্চয় ব্যাটারি। মানে নামের মধ্যে সঞ্চয় কথা থাকবে, আর প্রাথমিক কোষগুলোতে সঞ্চয় কথা থাকবে না। অর্থাৎ ভোল্টার কোষ থাকবে, ল্যাকলেন্স কোষ, শুষ্ক কোষ। তো এটার প্রকারভেদটা পড়ে ফেলবা। তো প্রাইমারি কোনগুলো, সেকেন্ডারি কোনগুলা, ঠিক আছে? প্রাইমারি হচ্ছে তোমার ভোল্টার কোষ, ল্যাকলেন্স কোষ আর শুষ্ক কোষ, বাকিগুলো হচ্ছে গৌণ কোষ। এখন তড়িৎচলক বল বা শক্তি, তড়িৎচলক বল ইকুয়াল টু কি বলতো? W/Q। তো এটা উৎস কি বলতো? উৎস তড়িৎচলক বলের, তড়িৎ ব্যাটারি, তারপরে কোষ, তড়িৎ কোষ, ডায়নামো, জেনারেটর, জেনারেটর। তার মানে এই যে তড়িৎচলক বলটা, এটা মানে হচ্ছে দুই প্রান্তের সর্বোচ্চ বিভব পার্থক্য। দুই প্রান্তের, দুই প্রান্তের সর্বোচ্চ বিভব পার্থক্য হচ্ছে ই। তো এটা একক কি বলতো? এটা একক হচ্ছে ভোল্ট, তাই না? তো ভোল্ট মানে কি? জুল পার কুলম। কারণ ডাব্লিউ মানে জুল আর কিউ মানে কুলম, তাহলে জুল পার কুলম। এখন আসো, আমরা একটা সূত্র জানি, এটা হলো আই, তড়িৎ প্রবাহ ইকুয়াল টু E/R+R। এই ছোটদের আরটা কি বলতো? ছোটদের আরটা কি? অভ্যন্তরীণ রোধ। অভ্যন্তরীণ রোধ। তাহলে আমরা বলতে পারি না ইকুয়াল টু IR+IR? তাহলে হ্যাঁ। এখান থেকে জানতে পারি যে IR মানে হচ্ছে E - IR।
তাহলে ই মাইনাস ভি মানে কি আইআর, তাহলে ই মাইনাস ভি, তাহলে ই ইকুয়াল টু আইআর প্লাস ভি। তাহলে আমরা বলতে পারি যে তড়িৎচালক বলের মান অবশ্যই বিভব পার্থক্যের চেয়ে বেশি হবে। আর আইআর মানে কি, নষ্ট ভোল্ট। আইআর মানে নষ্ট ভোল্ট, কতটুকু ভোল্ট নষ্ট হয়েছে, তার মানে তোমাকে দেওয়া থাকবে তড়িৎচালক বল, দেওয়া থাকবে রোধের মান, দেওয়া থাকবে তোমার তড়িৎ প্রবাহ, বলবে যে নষ্ট ভোল্ট কত। তো নষ্ট ভোল্ট আইআর বের করে ফেলতে হবে। অথবা তোমাকে নষ্ট ভোল্ট দিয়ে দিবে, ধরো তোমাকে অভ্যন্তরীণ রোধ দিয়ে দিছে, অভ্যন্তরীণ রোধ দিয়ে দিছে, তড়িৎচালক কি বলে, তড়িৎ বিভব দিয়ে দিছে, বিভব পার্থক্য দিয়ে দিছে, তোমাকে বলো তড়িৎচালক বল কত। তাহলে আমাদের এইগুলো মনে রাখতে হবে, সূত্রগুলা। তাহলে অভ্যন্তরীণ রোধ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে বলো তো? অভ্যন্তরীণ রোধের নির্ভরশীলতা কি? রোধের নির্ভরশীলতা একটা হচ্ছে কোষের পাদদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, 2 নম্বর হচ্ছে পাদদ্বয়ের আকার, পাদদ্বয়ের আকার, আর কোষের অভ্যন্তরীণ তাপমাত্রা, কোষের অভ্যন্তরীণ তাপমাত্রা। ঠিক আছে। আচ্ছা, এখন আসো বিদ্যুৎ কোষের সমবায়, বিদ্যুৎ কোষের সমবায়। তো এটা তো তোমরা জানো, শ্রেণী সমবায় আর সমান্তরাল। সো এটা নিয়ে আলোচনা করার কিছু নাই। জাস্ট আমরা দেখো আইএস মানে কি। প্রথমে আমরা শ্রেণী দেখলাম, শ্রেণী মানে সিরিজ। আইএস ইকাল টু এন ই বাই এন আর প্লাস আর, এই সূত্রটা তো জানো নাকি? হ্যাঁ, হ্যাঁ। এখন একটা কোষের প্রবাহ কখন বাড়বে, ব্যাটারির কার্যক্ষমতা কখন বৃদ্ধি পাবে বলো? ব্যাটারির কার্যক্ষমতা কখন বাড়বে? রোদ কম হলে। এই আচ্ছা, আবার বলে। ব্যাটারির কার্যক্ষমতা কখন বৃদ্ধি পায় বলো এই ক্ষেত্রে? তোমাকে বলবে প্রশ্নে নিচের সেই সমবায়ের ক্ষেত্রে ব্যাটারির কার্যক্ষমতা কখন বৃদ্ধি পায়, যদি হ্যাঁ, অপশন বলেন, অপশন বলেন। এই আর এর মানটা অনেক বেশি হয়, কাটছে এইটার চেয়ে, গ্রেটার দেন এন আর, তখন কি হবে, এন ই বাই আর হবে না, তাহলে কি হবে, এন ইন্টু ই বাই আর। যখন মনে রাখবা একটা এন গুণ হয়, যখন কোন একটা প্রবাহের, কোষের প্রবাহের এন গুণ হয়, তখন তাকে তোমার কার্যক্ষমতা বৃদ্ধি পায়। তা মনে রাখবা যে এন গুণ যদি হয়, এখন যদি তুমি বলো যে এন আর গ্রেটার দেন আর, তখন কি, তখন তোমার এই মানটা বাদ চলে যাবে না, তাহলে এন ই বাই এন আর হবে না, তখন এন এন কাটা চলে যাবে না, তখন হ্যাঁ, কি হ্যাঁ, বুঝতে কার্যক্ষমতা পারছি। বাড়বে? না, কমবে। বাড়বে না। তাহলে একটা প্রবাহে, যে কোনো একটা কোষের প্রবাহের যদি এন গুণ হয়, তখনই সেটা বাড়বে। তাহলে শ্রেণীর ক্ষেত্রে সূত্রটা কি, এন ই বাই এন আর প্লাস আর, ছোট হাতের এর আর, ঠিক আছে, প্লাস বড় হাতের আর। তার মানে যখন এইটা হয়, এই ক্ষেত্রে আমাদের শ্রেণীতে শক্তিশালী প্রবাহ পাওয়া যায়। তাহলে শ্রেণীতে শক্তিশালী প্রবাহ কখন পাওয়া যায়, যখন বড় হাতের আর বেশি বড় হয়। এখন আসো সমান্তরালে, সমান্তরালে কি হয়, এন ই বাই, অর্থাৎ আইপি ইকুয়াল টু এন ই বাই এন আর প্লাস আর। তাহলে এই ক্ষেত্রে কি হবে বলো তো, এন আর গ্রেটার দেন আর হবে। তাহলে কি হবে আলটিমেটলি, এন ই বাই ছোট হাতের আর,
তাহলে এন ইন্টু ই বাই আর, তখন কার্যক্ষমতা বৃদ্ধি পাবে, তখন কার্যক্ষমতা বৃদ্ধি পাবে। জিনিসটা বুঝছো? হ্যাঁ, হ্যাঁ। এই ক্ষেত্রে তো এনটা তো থাকবে না না। না, এন থাকবে না কেন? মানে এন আরটা বেশি বড় না, আরের থেকে হ্যাঁ, এন আর তো স্মল না। এটা তো বাদ চলে যাবে। এই জন্য তো আমরা এটা লিখছি, এই যে এন ই বাই ও আর আচ্ছা লিখছি। যে আচ্ছা মানটা আচ্ছা। অনেক বড়, গ্রেটার দেন ওই মানটা তো বাদ চলে যায়। কিন্তু কেন? আচ্ছা, আগের স্লাইডে দেখ না, আগেরটা কি লিখেছিলেন শ্রেণীতে? আগেরটা লিখছিলাম হচ্ছে এন ই বাই এন আর প্লাস আর, ঠিক আছে, এটা মানে যেটা শ্রেণীতে ছিল। বেশি বড় থাকবে সেটা হচ্ছে বাদ চলে যাবে, আর হ্যাঁ। ওটা থাকবে। আচ্ছা। কিন্তু আগে তো লিখেছিলেন যে আরটা বড় ছিল না, ক্যাপিটাল আরটা বড়, হ্যাঁ, তারপর হচ্ছে এন আর ছিল ছোট। আর তো গ্রেটার দেন আর হবে, হ্যাঁ। এখানে হবে, তখন, ও আচ্ছা সরি, এখানে উল্টা লিখছি নাকি? হ্যাঁ এটাই তো বল। আর এখানে তো আর হবে, আর ছোটদের আর। হ্যাঁ হুম, হ্যাঁ ও হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, এখন ঠিক ছোটদের আছে আর না? আমি এখানে ঠিক লিখছি, আবার নিচে এখানে মানে উল্টাটা লিখছি। হ্যাঁ হ্যাঁ, ওটা উল্টা বাকিটুকু ঠিক আছে তো? হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, এটা বেশি বড়, এটা বাদ যাবে। ওকে, এখন যেটা আসো। বেশি বড় সেটা থাকবে। ও সরি, থাকবে আর কি। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, যেটা বেশি বড় সেটা থাকবে আর কি। এখন আর কির্চফের সূত্র, কির্চফের সূত্রে কি বলা আছে বলো তো, কির্চফের সূত্র? এটা সূত্র। জাস্ট এখানে সূত্রটা পড়বা যে সামেশন অফ আই ইকুয়াল টু জিরো, এটাতে প্রথম সূত্র, এটা হলো প্রথম সূত্র। মানে কি, কোনো একটা বিদ্যুৎ বর্তনীর যে সংযোগ, ওই সংযোগ বিন্দুতে যদি আমরা প্রবাহ মাত্রাগুলোকে যোগ করি, একটা দুইটা তিনটা এরকম যোগ করি, তাহলে কত হবে? যোগফল শূন্য হবে। অর্থাৎ মিলিত প্রবাহ মাত্রাগুলোর যোগফল শূন্য হয়। আর 2 নম্বর সূত্রে বলা আছে কি, সামেশন অফ সামেশন অফ আই আর ইকুয়াল টু সামেশন অফ ই। অর্থাৎ বলা আছে যে কোনো একটা বর্তনীর রোধ এবং তাদের মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহ, এদের গুণফল, এই গুণফলের যোগফল কার সমান হবে? তড়িৎচালক শক্তি সমান হবে। তাহলে কোনো একটা বর্তনীর রোধের মান এবং তড়িৎ প্রবাহের যে গুণফল, এইটার গুণফলের যোগফল কার সমান হবে? তড়িৎ প্রবাহের, তড়িৎচালক সমান। শক্তি সমান হবে। আচ্ছা, তারপরে তোমার হুইটস্টোন কির্চফের সূত্র কোন ক্ষেত্রে প্রযোজ্য হয় বলো? কির্চফের সূত্র কার ক্ষেত্রে প্রযোজ্য হয়? ব্যবহারটা কোন ক্ষেত্রে? কুইস্টন, কুইস্টন ব্রিজে। কির্চফ ব্রিজে প্রযোজ্য হয়, ঠিক আছে। মনে রাখবা যে হ্যাঁ, ব্যবহার বলতে সব ধরনের প্রবাহ মাত্রা বিভব পার্থক্য নির্ণয় করা যায় কির্চফের সূত্র দিয়া, কিন্তু জটিল ওহমের সূত্র, বর্তনী। হ্যাঁ, জটিল বর্তনী সরল বর্তনী সব দিয়ে সবকিছুই যায়। আর হুম, কির্চফের সূত্র দিয়ে সব যায়, কিন্তু ওহমের সূত্র দিয়ে কি সব যাবে? না না, শুধু সরল বর্তনী, শুধুমাত্র সরল বর্তনী, ঠিক আছে। এটাই হচ্ছে পার্থক্য। কিসবের সূত্র দিয়ে কি ম্যাথ আসবে? মনে এই হয় তো ম্যাথ না। আসবে কেন? জাস্ট, আসবে। না, ম্যাথ আসবে না, জাস্ট তোমাকে জানতে হবে যে ব্যবহারটা। কির্চফের সূত্র দিয়ে কিন্তু সব করা যায়, বিদ্যুৎ প্রবাহ মাপা যায়, বিভব পার্থক্য নির্ণয় করা যায়, হুইটস্টোন ব্রিজে কির্চফের সূত্র ব্যবহার করা যায়। তারপরে তোমার বড় মানের রোধ, ছোট মানের রোধ সবকিছু বের করা যায়। কিন্তু তোমার ওহমের সূত্র দিয়া কি করা যায়? শুধুমাত্র সরল বর্তনী যেগুলা, ওগুলার রোধ এবং প্রবাহ মাত্রা নির্ণয় করা যায়, বুঝছো? হ্যাঁ হ্যাঁ। যেগুলো সরল বর্তনী। হুইটস্টোন ব্রিজ কি, পি বাই কিউ ইকুয়াল টু আর বাই এস, তাই না? আচ্ছা, এটা ব্যবহার কি, ব্যবহারটা কি কি আছে বলো? একটা হচ্ছে মিটার ব্রিজ, তাই না? হ্যাঁ, 2 নাম্বার হচ্ছে পটেনশিয়াল। পটেনশিওমিটার। আর 3 নাম্বার কি? পোস্ট অফিস বক্স।
মিটার ব্রিজ দিয়ে কি করা হয় বলো? মিটার ব্রিজের ক্ষেত্রে আমরা প্রতিটা আপেক্ষিক রোধ। মিটার তারে দৈর্ঘ্য কত? পরি- তারের তারের দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য হ্যাঁ, প্রতিটা তারের দৈর্ঘ্য কত হয়? 1 মিটার হয়। কত হয়? 1 মিটার, হ্যাঁ, এক এক মিটার মিটার মনে রাখবা। মিটার ব্রিজ দিয়ে কি কি করা যায় বলো তো? আপেক্ষিক রোধ। আপেক্ষিক রোধ নির্ণয় করা যায়। আচ্ছা, এখানে তামার তার ব্যবহার করা হয়। কিসের তার? তামার। তামার তার তিনটা। কয়টা? চিন্তা। তিনটা তামার পাত ব্যবহার করা হয়। আচ্ছা, পটেনশিওমিটার মিটার দিয়ে কি করা যায়? পটেনশিওমিটার দ্বারা, তড়িৎ চালক হ্যাঁ মনে রাখবা, তড়িৎ সব, বিভব। হ্যাঁ সব ক্ষুদ্র মানের, সব ছোট মানের বিভব পার্থক্য এবং ছোট মানের বিদ্যুৎ চালক শক্তি, অভ্যন্তরীণ রোধ, মানে যতগুলো ছোট মানের আছে সব, ছোট মানের সব কিছু বের করা যায়। বুঝছো? আচ্ছা। অভ্যন্তরীণ রোধটা কি ছোট না? ছোট। তারপরে ছোট মানের বিভব পার্থক্য, তড়িৎ চালক বল, এগুলো সব বের করা যায়। আর পোস্ট অফিস বক্স দিয়ে কি করা যায় বলো তো? অজানা রোধ। অজানা রোধ বের করা যায়। ঠিক আছে। আচ্ছা, শান্ট, শান্ট পড়ছো না? শান্ট কি? অল্প মানের রোধ, যেটা হচ্ছে সমান্তরালে সংযোগ দেওয়া হয়। হ্যাঁ, শান্টের গুণাঙ্কটা কি বলতো? G/S, G+S/S, এটা হলো শান্টের গুণাঙ্ক। শান্টের গুণাঙ্ক। তো শান্টের ক্ষেত্রে আমরা কখন শান্ট ব্যবহার করি বলতো? কেন ব্যবহার করি? বেশি বিদ্যুৎ প্রবাহ যেটা যাতে কোনো বস্তুতে। গ্যালভানোমিটারে হ্যাঁ। বিদ্যুৎ প্রবাহ কমানো যায়। বুঝছো? হ্যাঁ, গ্যালভানোমিটারে কি করা যায়? বিদ্যুৎ প্রবাহ। কমানো যায়। তাহলে গ্যালভানোমিটারে বিদ্যুৎ প্রবাহ কমানোর জন্য। আচ্ছা ভাইয়া, হ্যাঁ, গ্যালভানোমিটার দ্বারা তো হচ্ছে বিভব পার্থক্য পরিমাপ করা যায় না। আমরা বলতে চাচ্ছি এখানে যে গ্যালভানোমিটারে যাতে উচ্চমাত্রার বিদ্যুৎ প্রবাহিত না হয়। না, এটার কথা বলতেছি না। তখন হ্যাঁ, যে বললেন না যে বিভব পার্থক্য কিসের দ্বারা নির্ণয় করা যায়, তখন বললাম না যে গ্যালভানোমিটার, কিন্তু গ্যালভানোমিটার দ্বারা তো বিভব পার্থক্য নির্ণয় করা যায় না। যায়। বিভব পার্থক্য গ্যালভানোমিটার আর হচ্ছে অ্যামিটার হচ্ছে তোমার গ্যালভানোমিটার তো হচ্ছে যে তড়িৎ প্রবাহের অস্তিত্ব আর দিক, ওইটা অস্তিত্ব দিক যাই বলো, সরাসরি বিভব পার্থক্য নির্ণয় করা যাবে গ্যালভানোমিটার দিয়ে। গ্যালভানোমিটার দিয়ে তো যাবেই বিভব পার্থক্য নির্ণয় করা। তুমি যা বলতে চাচ্ছ যে পটেনশিওমিটার দিয়ে যায় নাকি? হ্যাঁ, পটেনশিওমিটার দিয়ে তো যাবে। এ তো যাবেই, হ্যাঁ পটেনশিওমিটার দিয়ে তো যাবেই, গ্যালভানোমিটার দিয়েও যায়। আচ্ছা। শান্টের, ওই কোনটা বলতেছো গ্যালভানোমিটার একটা? আমি তো ওটা ভোল্ট মিটার বলছিলাম না? ও হ্যাঁ, ওটা ভোল্ট মিটার। ওটা তো ভোল্ট মিটার আমি ছিল। বলছিলাম গ্যালভানোমিটার, কারণ না, আপনি গ্যালভানোমিটার বলছিলেন কেন হবে? ওটা তো ভোল্ট মিটার ছিল। এটাই তো ভোল্ট মিটার। তো শান্টের ব্যবহারিক প্রয়োগ কোথায় বলো তো? ভোল্ট মিটার এবং অ্যামিটারে হ্যাঁ, হ্যাঁ। শান্টের ব্যবহারিক প্রয়োগটা, ব্যবহারিক প্রয়োগ হচ্ছে ভোল্ট মিটার আর অ্যামিটারে। বুঝছো? এই দুইটা জায়গায়। তো যদি তোমাকে শ্রেণী বলা হয় তাহলে আইএস ইকাল টু কি? I × G/G+S। আর আইপি যদি হয়, সরি, আইজি যদি হয়, তাহলে আইজি কি হবে? এটা হলো তোমার শান্টের প্রবাহ। বুঝছো? শান্টের প্রবাহ হচ্ছে এটা, শান্টের প্রবাহ। আর যন্ত্রের প্রবাহ যদি হয়, যন্ত্রের প্রবাহ কি হবে বলো তো? আইজি ইকুয়াল টু I × S, G+S। মনে থাকবে? তাহলে একটা হচ্ছে যন্ত্রের প্রবাহ, একটা হচ্ছে শান্টের প্রবাহ। তাহলে মনে রাখবা, যদি শান্টের প্রবাহ হয়, দেখো শান্টের প্রবাহের ক্ষেত্রে উপরে থাকবে তোমার যন্ত্রের রোধ, এটা হলো যন্ত্রের রোধ, যন্ত্রের রোধ। আর যন্ত্রের প্রবাহের ক্ষেত্রে থাকবে শান্টের রোধ। বুঝছো? তাহলে যন্ত্রের প্রবাহে থাকবে শান্টের রোধ, শান্টের প্রবাহে থাকবে যন্ত্রের রোধ।
বুঝতে পারছি। তাহলে এগুলা আগে দেখো, এর অঙ্কটা কালকে করাবো নি, যদি অঙ্ক পারবা এগুলা, ছোট ছোট অঙ্ক তো করে ফেলো। তাহলে এক কাজ করো, কালকে স্থিরচরিতা চলতে পরীক্ষা দিও, হ্যাঁ? কালকে তোমাদের কি দশমী না নাকি? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, তাহলে কালকে পরীক্ষা দিতে পারবা কিনা বলো? হ্যাঁ, পারবো, আমি তো ম্যানেজ। আচ্ছা ঠিক আছে, যাও তাহলে।